হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি 10 মিনিট স্কুলের আরও একটা লাইভ ক্লাসে। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। সো সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন করে ফেলো। আজকে হচ্ছে আমাদের টেস্ট এক্সাম ফ্রি যে মিশনটা আমরা করতেছি সেখানকার ফিজিক্সের থার্ড ক্লাস, যেখানে আমরা আজকে খুবই মজার একটা চ্যাপ্টার পড়বো। সেটা হচ্ছে তোমাদের বইয়ের 10ম অধ্যায়, অর্থাৎ স্থির বিদ্যুৎ। সো কে কে জয়েন করতেছো ক্লাসটাতে আমি একটু দেখি, আর সবাই তাড়াতাড়ি করে একটু জয়েন করে ফেলো। জানাও যে আমার পেছনের স্ক্রিনটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, আমার কথা ঠিকঠাক মতো শুনতে পারতেছো কিনা। সো দেখি কে কে জয়েন করছে আমাদের সাথে। ওয়ালাইকুম আসসালাম, সামিয়া আহমেদকে দেখতে পারতেছি, তারপরে হচ্ছে আমির হামজাকে দেখতে পারতেছি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সো তোমরা কার কি অবস্থা সবাই একটু জানাও। অনেকের হচ্ছে সামনে টেস্ট পরীক্ষা, হয়তো অনেকে এসএসসি 27-এর অনেকে আসো হয়তো ক্লাসটাতে। সো তোমাদেরও সামনে কিন্তু ফাইনাল পরীক্ষা, সবারই কিন্তু এক্সাম। সো দেখি কে কে জয়েন করছে আমাদের সাথে। ইফতিকে দেখতে পারতেছি। হ্যালো 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 সবাইকে হ্যালো, সবাইকে হ্যালো। ওয়ালাইকুম আসসালাম খাদিজা। আচ্ছা, তারপর কে কে জয়েন করছে আমাদের সাথে, কে কোত্থেকে আসে ক্লাসটা করতেছো সবাই আমাকে একটু জানাও তো। আজকের ক্লাসে আমি অনেক মানুষজন চাচ্ছি আর কি, মানে আমি চাই আজকের ক্লাসে সবাই করুক, কারণ এই চ্যাপ্টার থেকে আজকের ক্লাসে একটা সিকিউ একদম কনফার্ম করে দিব। মানে এটা কোনো মানে যা আসবে পরীক্ষাতে যেখান থেকে আসুক না কেন, আজকের ক্লাসটা তুমি যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকো ভাইয়া, তাহলে হচ্ছে তুমি একটা সিকিউ স্থির বিদ্যুৎ থেকে আনসার করতে পারবা। এটা আমি একদম ক্লাসের শুরুতে প্রমিস করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, সবাই একটু যার যার ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে ফেলো, ঠিক আছে? সবাই দুটা কাজ করবা। একটা কাজ করবা কি, নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করবা, নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করবা। আর হচ্ছে আমাদের লাইভটা একটু কি করবা, শেয়ার করবা। লাইভটা শেয়ার করা হইলে কমেন্টে লিখবা যে শেয়ার ডান। আগের দিন ক্লাসে কিন্তু বলছিলাম কি যে একটা মানে গিফট দিব, এবং আমি একটা শেয়ার অ্যামাউন্ট বলছিলাম, বাট তোমরা সেটা করো নাই। তারপরও কিন্তু হচ্ছে আমি গিফটটা দিছিলাম। আজকেও একটা গিফট আছে, বাট আজকের গিফটটা পাইতে হলে অবশ্যই শেয়ার করতে হবে, নাহলে দিব না। কারণ আজকের গিফটটা আরেকটু ভালো, যেহেতু হচ্ছে আমাদের 3টা ক্লাসের আজকে লাস্ট ক্লাস। সো আজকের ক্লাসের পর একটা ভালো জিনিস দিব, বাট আজকেও শেয়ার করতে হবে। ওই যে নাম্বারটা সেম থাকতেছে, নাম্বারটা হচ্ছে কত, 200, বেশি না, মাত্র 200 জন শেয়ার করতে হবে। আর সবাই নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও, যাতে সবাই মিলে একসাথে হচ্ছে ক্লাসটা করতে পারি। আমির হামজা আছে হচ্ছে কুষ্টিয়া থেকে, তারপর আঞ্জুম তানহা আছে হচ্ছে কুমিল্লা থেকে। ওয়ালাইকুম আসসালাম মাইশা। ওয়ালাইকুম আসসালাম সিরাত। তারপর হচ্ছে নিশাত ইসলামকে দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ নিশাত, আমি ভালো আছি, তোমার কি অবস্থা? আচ্ছা, ঈশানকে দেখতে পারতেছি। ঈশান আছে হচ্ছে মুন্সিগঞ্জ থেকে। জারিফ আছে রাজশাহী থেকে। জারিফকে আমি আগের ক্লাসেও দেখছি। সো সবাই হচ্ছে ক্লাসগুলো করতেছে রেগুলার, যাক ভালো লাগলো, ঠিক আছে? না না, আজকে দিব না, আজকে দিব না। রিমি বলতেছে আজকেও না করলে দিবেন। আজকে না করলে দিব না, আজকে করতে হবে। আজকে শেয়ার করতে হবে যতগুলো বলছি ততগুলো, কারণ আমি একবার কথা রাখছি, এখন তোমাদেরকে কথা রাখতে হবে। কথা রাখলে আমি দিব আর কি, বুঝছো? আচ্ছা, হাসিনা খাতুন আছে শরীয়তপুর থেকে। আচ্ছা, রাহিয়া চৌধুরী বলছে শেয়ার ডান। রাফিসা ইসলাম বলছে ফ্রেন্ড নাই, খুবই কষ্টের বিষয়টা। তুমি তোমার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারো, কারণ হচ্ছে তুমি যখন পরীক্ষার আগে এই ক্লাসটা দেখবা, মানে পরীক্ষার আগে দেখার জন্য ক্লাসটা টাইম লাইনে শেয়ার করে রাখতে পারো। আই গেস তোমার জন্য একটু হেল্প হবে। সিয়াম খান সামিন বলছে ভাইয়া কোথায় দিছিলেন? ভাইয়া আমি ক্লাসের পর একটা ভিডিও দিছিলাম, ওই ভিডিওর নিচে দিছিলাম। আজকেও আবারও দিব, আজকে পোস্ট করে দিয়ে দিব দুইটা জিনিস। আজকে দিব হচ্ছে তোমাদেরকে একটা সাজেশন, একটা বোর্ড ভিত্তিক সাজেশন দিব, যেটা আগে দিছিলাম বাট ওইটা আরেকটু মডিফাইড। তোমাদের হচ্ছে যেই চ্যাপ্টারগুলো দেওয়া হয় নাই সবগুলো চ্যাপ্টারের একসাথে দিব আর কি। তোমাদের হচ্ছে একদম সিলেবাসের 1 থেকে 1, 2, 3, 4, তারপরে হচ্ছে 7, 8 আর হচ্ছে 10, এই সবগুলো চ্যাপ্টারের কোন কোন বোর্ডের সিকিউ গুলো তোমার আসলে পড়া উচিত অথবা প্র্যাকটিস করা উচিত, এবং কোন কোন সিকিউ গুলো প্র্যাকটিস করলে তোমার সব টাইপ কভার হয়ে যাবে, এটা আজকে বলে দিব ক্লাসের পরে। যদি 200 জন মানুষ লাইভটা হচ্ছে শেয়ার করে তাইলে। ওকে, উত্তেজিত 27-এর মানুষজন আছে। উত্তেজিত 27 কি এইচএসসি 27 না এসএসসি 27 বুঝতেছি না, কারণ এইচএসসি 27 কে আমরা হচ্ছে উত্তেজিত 27 বলি। আচ্ছা, এরপরে হচ্ছে সাদিয়া ইসলাম রিধি বলছে ভুল জায়গায় চলে আসছি, সরি। খুবই কষ্ট, খুবই কষ্ট ভাই। আজকে কি লাস্ট ক্লাস? লাস্ট ক্লাস বলতে আমরা হচ্ছে 3টা, মানে আমি ফিজিক্সের 3টা ক্লাস ডিজাইন করছিলাম, মানে প্ল্যান করছিলাম যে 3টা ক্লাস নিব। এখন তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে যদি মনে করি যে আরও 1-2টা ক্লাস দেওয়া যায় তাইলে হয়তো প্ল্যান করব, বাট এটা আপাতত না। আপাতত 3টা ক্লাস, আমরা 3টা চ্যাপ্টার শেষ করছি। আমরা বল পড়ছিলাম ফার্স্টের ক্লাসে, দ্বিতীয় ক্লাসে আমরা আলোর প্রতিফলন পড়ছি, এবং আজকের ক্লাসে আমরা হচ্ছে পড়বো স্থির বিদ্যুৎ, 3টা চ্যাপ্টার।
3টা চ্যাপ্টার আমাদের মোটামুটি ডান, এবং ক্লাসগুলো যারা করছে আগের 2টা ক্লাস এবং আজকের ক্লাসটা যারা করবে তাদের কিন্তু মোটামুটি এই 3টা চ্যাপ্টার থেকে আমি আশা করব যে 3টা সিকিউ তোমরা টেস্ট পরীক্ষাতে কমন পাবা, আনসার করতে পারবা, ঠিক আছে। যেহেতু আমাদের এই পুরা প্ল্যানিংটা বা পুরা কোর্সের ডিজাইনটা হচ্ছে টেস্ট পরীক্ষাকে সামনে রেখে, তো যেহেতু টেস্ট পরীক্ষাকে সামনে রেখে এই জন্য হচ্ছে আমরা ওইভাবে আগাচ্ছি আর কি, বুঝছো? ঠিক আছে, নিজেদের মধ্যে কথাবার্তা বলবা, এটা সমস্যা না, বলতেই পারো, বাট ক্লাসে একটু মনোযোগী থাকবা, যেই জিনিসগুলো বলবো ওই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবা, ঠিক আছে। নীলুফাস ইয়ামিন নীলু, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, 27-এর যারা যারা আসো তারাও তাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে ফেলো, কারণ 27-এর অনেক মানুষ হচ্ছে স্থির তড়িতের ক্লাস চাইছে, স্থির তড়িতের ক্লাস চাইছে। তাদের হচ্ছে সিলেবাসে স্থির তড়িৎটা ছিল, বাট আমাদের কন্টেন্টে সিলেবাসে হচ্ছে স্থির তড়িৎটা ছিল না। সো যারা যারা হচ্ছে 27-এর আসো তারাও ক্লাসটা শুরু থেকে করবা, আমি একদম বেসিক থেকে পড়াবো, বেসিক থেকে পড়ায় সিকিউ সলভ করাই দিব, কি কি প্রশ্ন আসবে সব বলে দিব। ক্লাসটা করো, যদি একটা সিকিউ কমন না পাও তাহলে আমার পরীক্ষার পরে বললো যে ভাই আপনি বলছিলেন বাট পরীক্ষায় হচ্ছে কমন আসে নাই, ঠিক আছে। খাদিজা, কোনো সমস্যা নাই ভাইয়া, ক্লাসগুলো সব হচ্ছে গ্রুপে আছে, এই যে আইডি দিয়ে ক্লাসটা হচ্ছে এই আইডিতে তুমি ক্লিক করলে সবগুলা ক্লাস, যেই 3টা ক্লাস হচ্ছে 3টা ক্লাসই পেয়ে যাবে, একটু দেখে নিও, ঠিক আছে। এই জন্যই বলি যে শেয়ার করে রাখতে, শেয়ার করে রাখলে পরে হচ্ছে দেখতে পারবা নিজেরাই, নিজেদেরই উপকার হয় আসলে শেয়ার করলে, আমার চেয়ে বেশি তোমাদের উপকার হয়, আমার তো এখানে কোনো উপকার নেই, তাই না? ওকে ভাইয়া, শর্ট কোশ্চেন ক্লাস লাগবে, আচ্ছা ঠিক আছে দেখবো আমরা। শর্ট কোশ্চেনের সাজেশন দেওয়া হয়েছে অনেক, আই গেস ওইগুলো একটু পড়ো, আপাতত ক্লাসও দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, মাথায় থাকলো যেহেতু বললাম, ঠিক আছে। সো মোটামুটি সবাই জয়েন করে ফেলছে, আমি বলছিলাম ফ্রেন্ডদেরকে একটু জানাই দিতে ক্লাসটা শুরু হয়েছে, কারণ যেহেতু ক্লাসটা হচ্ছে আমি আমার আইডি দিয়ে নিতে পারতেছি না, আমার আইডিতে একটু সমস্যা থাকার কারণে আমার আইডি দিয়ে হচ্ছে আমি ক্লাসগুলো নিতে পারতেছি না, যেজন্য হচ্ছে অনেকের কাছে নোটিফিকেশন যায় না, অথবা আমার ক্লাসের একটু মানে রিচ কম। সো তোমরা যদি একটু হেল্প করো সবাইকে জানাইতে ব্যাপারটা যে আমাদের হচ্ছে ক্লাসটা শুরু হয়ে গেছে, তাহলে আমাদের হচ্ছে সবাই একসাথে ক্লাসটা করতে পারবো আর কি, বুঝতে পারছো ব্যাপারটা? এটা হচ্ছে কাহিনী, আমার আইডি দিয়ে আমি ক্লাসগুলো নিতে পারতেছি না, এটা হচ্ছে ঝামেলা। ওকে, চলো শুরু করি। আমরা আগে স্থির তড়িৎ, যেহেতু আমাদের এক্সাম প্রিপারেশন না, আমরা তো টেস্ট এক্সামকে টার্গেট করে পড়তেছি, টেস্ট এক্সামকে টার্গেট করে পড়তেছি না। সো টেস্ট এক্সামকে টার্গেট করে যেহেতু হচ্ছে আমরা পড়তেছি, সো আগে আমাদের জানতে হবে কি যে কি কি পড়া লাগবে, তাই না? কি কি পড়া লাগবে। আর আজকের ক্লাসের শেষ পর্যন্ত সবাই একটু থাইকো, তোমাদেরকে হচ্ছে ক্লাসের লাস্টে একটা গাইডলাইন দিব যে কি কি ফিজিক্সের, আসলে ফিজিক্স তুমি কিভাবে পড়বা। এখন টেস্ট পরীক্ষা অনেকেরই হয়তো নভেম্বরের মাঝামাঝি সময়ে টেস্ট পরীক্ষা শুরু হওয়ার কথা, বা নভেম্বরের শেষের দিকে হচ্ছে আমাদের কি টেস্ট পরীক্ষা শুরু হওয়ার কথা, তাই না? আচ্ছা, আসমা আক্তার বলছে এটা কি রেকর্ড ক্লাস? না, এটা লাইভ ক্লাস, তুমি কমেন্ট আমি দেখতে পারতেছি, তার মানে এটা হচ্ছে লাইভ ক্লাস, ঠিক আছে। এখন কাহিনী যেটা হয়েছে যে টেস্ট লাস্টে, ক্লাসের লাস্টে একদম বলে দিব যে তুমি ফিজিক্স এখন এক্সামকে সামনে রেখে আসলে কিভাবে পড়বা, কোন কোন চ্যাপ্টারের কি কি জিনিসগুলো তুমি ফোকাস করে পড়বা, কিভাবে তোমার ডেইলি পড়া উচিত, সবকিছু বলবো, তুমি একদম ক্লাসের শেষ পর্যন্ত থাইকো আর কি, বুঝতে পারছো? আচ্ছা, এই যে অনেকেই বলতেছে ট্যাগ দেওয়ার জন্য ক্লাসটা জানলাম, নাহলে জানতাম না। আমি জানি এটা হয়, কারণ হচ্ছে আমার আইডি দিয়ে ক্লাসটা লাইভ যাচ্ছে না, যেজন্য মানুষের কাছে নোটিফিকেশন যাচ্ছে না, বুঝতে পারছো ব্যাপারটা? ওকে, নজরুল ইসলাম বলছে ক্লাসটা খুঁজে পেতে অনেক সময় লেগেছে, আমি জানি, এই জন্য আমি সবাইকে বলতেছি যে ফ্রেন্ডদেরকে একটু জানাই দাও যে ক্লাসটা শুরু হয়ে গেছে। সো আমরা স্থির তড়িৎ থেকে আসলে আমাদের কি কি পড়তে হবে এই জিনিসটা জানবো। তো তার আগে একটু বলে নেই, সেটা হচ্ছে যে যারা যারা এখন পর্যন্ত আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়া নাই, যেটা হচ্ছে ডিসেম্বর 1 তারিখ থেকে শুরু হচ্ছে আর কি, সো ওই কোর্সটাতে তোমরা হচ্ছে যুক্ত হইতে পারো, এবং এখন পর্যন্ত যদি যুক্ত না হয়ে থাকো তাহলে যুক্ত হওয়ার সময় একটু কষ্ট করে অঙ্কন এসএসসি 26 এই প্রোমো কোডটা ইউজ করবা। এই প্রোমো কোডটা ইউজ করলে তুমি হচ্ছে একটা ডিসকাউন্ট পাবা, ঠিক আছে, একটা ভালো রকমের ডিসকাউন্ট পাবা। যদি এখনো যারা জয়েন করো নাই, আর যারা জয়েন করে ফেলছো তারা তো করেই ফেলছো, যারা জয়েন করো নাই তারা হচ্ছে এই প্রোমো কোডটা ইউজ করলে আমাদের 10 মিনিট স্কুলের পক্ষ থেকে, মানে আমার পক্ষ থেকে একটা ডিসকাউন্ট পাবা পুরা কোর্সের ফি এর উপরে, বুঝতে পারছো ব্যাপারটা? ওকে, সো অলরেডি আমরা হচ্ছে ডাউট সলভ থ্রেড চালু করে দিচ্ছি, ক্লাসগুলো শেষে আমরা ডাউট সলভ থ্রেড চালু করতেছি আমাদের প্রাইভেট গ্রুপগুলোতে, ফেসবুক গ্রুপে, এসএমপির যে গ্রুপ আছে, অ্যান্ড হচ্ছে ডাউট সলভ ক্লাস নেওয়া শুরু করবো কয়েকদিন পর থেকে তোমাদের টেস্ট পরীক্ষা চলাকালীন সময়ে, যে তোমাদের কি কি বিষয়ে কি কি ডাউট হচ্ছে আমরা জানতে পারি। ভাইয়া আপনার কোড ইনভ্যালিড, ফয়সাল ভাইয়ার কোড ভ্যালিড। আমার কোড ইনভ্যালিড? কে বললো এটা? আমার কোড তো ইনভ্যালিড হওয়ার কথা না, আমার কোড ভ্যালিড। তোমরা লেখার সময় একটু ঠিক করে লেখো, আমার ANG না, কিন্তু আমার নাম হচ্ছে, নামের স্পেলিংটা হচ্ছে ANK, তো জি দিলে ইনভ্যালিড আসবে, সো জি ইউজ করা যাবে না, কে ইউজ করতে হবে, ঠিক আছে? ANKON, ANGKON না, মাথায় রাখো এটা, ঠিক আছে? সবাই একটু স্পেলিংটা খেয়াল করো। আচ্ছা, এখন আসো,
স্থির বিদ্যুৎ থেকে আমাদের হচ্ছে কি কি পড়তে হবে। স্থির বিদ্যুৎ যে অধ্যায়টা আছে এই অধ্যায় থেকে আসলে কি কি পরীক্ষায় প্রশ্ন আসে এবং কি কি আমাদেরকে হচ্ছে পড়তে হবে। স্থির বিদ্যুতের দশম অধ্যায়ের আমরা কয়েকটা টাইপ ভাগ করি যদি, তাহলে 8টা টাইপে টোটাল টপিকগুলোকে ভাগ করে ফেলা যায়। সেখানে আমাদের প্রথম টাইপটা হচ্ছে আধান, ঘর্ষণ, স্থির বিদ্যুৎ তৈরি, বৈদ্যুতিক আবেশ, আধানের কোয়ান্টাম। এটা হচ্ছে আমাদের সিকিউর জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, বাট আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। হ্যাঁ, আমার নামের জিটা নাই, জিটা আসলে হচ্ছে আমি একটু মানে স্টাইল করে লাগাইছি, বাট জি আমার সার্টিফিকেটের নামে নাই, সার্টিফিকেটের নামে শুধু ANK, স্টাইল করতে যে জি লাগাই দিছি, ঠিক আছে। আচ্ছা, টাইপ 2 হচ্ছে কুলম্বের সূত্র, বৈদ্যুতিক বল এবং এর গাণিতিক সমস্যা, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টাইপ। এবং এইখান থেকে আমাদেরকে শুধু যে বল নির্ণয় করতে বলে দুইটা আধানের মধ্যে, এরকম না, আমাদেরকে আধানের মধ্যবর্তী বল নির্ণয় করতে বলতে পারে, আধান দুইটার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলতে পারে, এবং আধান দুইটার পরিমাণ অথবা যে কোনো একটা আধানের পরিমাণ অর্থাৎ চার্জের পরিমাণও কিন্তু নির্ণয় করতে বলতে পারে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবো যে দুইটা টাইপের মধ্যে কি কি গেল। আমাদের ফার্স্টের টাইপটা মোটামুটি হচ্ছে সিকিউর চেয়েও এমসিকিউ এবং এসকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট। সিকিউর চেয়েও কিসের জন্য বেশি ইম্পর্টেন্ট? এমসিকিউ এবং এসকিউর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ প্লাস এসকিউর জন্য ইম্পর্টেন্ট। যদিও আমাদের এই যে এই টপিকটা মানে আধানের কোয়ান্টাম যে টপিকটা আছে, এইখান থেকে হচ্ছে সিকিউতে প্রশ্ন আসে, বিভিন্ন বোর্ডে বিগত বছরগুলোতে আসছে আমি দেখলাম, এবং আজকে ওরকম একটা প্রশ্ন আমরা দেখব, আধানের কোয়ান্টাম জিনিসটা আসলে কি সেটাও আমি বলে দিব। এরপরে হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রাবল্য, তীব্রতা সংক্রান্ত গাণিতিক সমস্যা। এইটা হচ্ছে এখানকার একদম ইনফিনিটি স্টার টপিক, ইনফিনিটি স্টার টপিক। কোনটা? তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রাবল্য, তড়িৎ তীব্রতা সংক্রান্ত গাণিতিক সমস্যা, যে কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে, অথবা কোথায় তড়িৎ প্রাবল্য অনুভব করব না, অথবা কোথায় তড়িৎ প্রাবল্য সমান হবে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবো, ঠিক আছে। তড়িৎ প্রাবল্য রিলেটেড প্রশ্ন কিন্তু ভাই একটা পাবা পরীক্ষাতে, ঠিক আছে। তড়িৎ প্রাবল্য রিলেটেড একটা প্রশ্ন পাবা, এখান থেকে একটা প্রশ্ন আসবেই, আমি একদম লিখে দিচ্ছি, চাইলে স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো। এইখান থেকে হচ্ছে একটা প্রশ্ন কি হবে, আসবেই। তোমাদের টাইপ 3 থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসবেই। আচ্ছা, টাইপ 4 এ কি আছে? চার্জ স্পর্শ করানোর আগে এবং পরে তুলনা, মানে দুটো চার্জকে স্পর্শ করাবো, এর স্পর্শ করানোর আগে হয়তো আমাদেরকে বল বের করতে বলতে পারে অথবা তড়িৎ তীব্রতা বের করতে বলতে পারে, এরপরে আবার হচ্ছে স্পর্শ করানোর পরে আমাদেরকে হচ্ছে, আমি তো স্লোই বলতেছি, আমার কথা কি বেশি ফাস্ট যাচ্ছে? কোনো টেকনিক্যাল ইস্যু? আমি তো স্লোই কথা বলতেছি। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে আমাদের চার্জ স্পর্শ করানোর আগে এবং পরে তড়িৎ বল এবং তড়িৎ তীব্রতা, এই দুইটা জিনিস বের করতে বলতে পারে। তো চার্জ স্পর্শ করানোর পরে কি হয়, এরকম প্রশ্ন আমি দেখলাম বেশ কয়েকটা বোর্ডে আসছে। সো এইটাও কিন্তু ভালোই ইম্পর্টেন্ট, আমাদের চার্জের স্পর্শ করার আগে এবং পরে তুলনা করা, তড়িৎ বল এবং তড়িৎ তীব্রতা। তারপরে হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা নিয়ে আমাদের আসলে সিকিউতে খুব একটা প্রশ্ন আসবে না, আমাদের এমসিকিউতে আসবে, নিচের কোন বলরেখাটা সঠিক বা কোনটা সঠিক না, এই টাইপের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে তড়িৎ বিভব সংক্রান্ত সমস্যা, তড়িৎ বিভব বা বিভব পার্থক্য, কৃত কাজ, এইগুলো নিয়েও প্রশ্ন আসতে পারে। বাট এর চেয়েও আমাদের বেশি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে টাইপ 3 আর টাইপ 4 এর। এটাও ইম্পর্টেন্ট, টাইপ 5টাও ইম্পর্টেন্ট, বাট টাইপ 3 আর টাইপ 4 এই দুটা টাইপ অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা হচ্ছে, আমি সবগুলো টাইপেরই ম্যাথ দেখাই দিব, বাট প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড থাকবে আর কি, ঠিক আছে। এই যে টাইপ 6, সেটা হচ্ছে কি, ইলেকট্রন এবং তড়িৎ প্রবাহের দিক নির্ণয়। কি? ইলেকট্রন এবং তড়িৎ প্রবাহের দিক নির্ণয়। আমার কথা বলার স্পিড কি খুব বেশি যাচ্ছে? ভাইয়া কষ্ট করে স্লাইডটা দিয়েন, আমি গত ক্লাসেও স্লাইড দিয়ে দিছি, তার আগের ক্লাসেও স্লাইড দিয়ে দিছি, আজকে আমি 3টা ক্লাসের স্লাইড একসাথে পোস্ট করে দিব, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। আর আরও একটা জিনিস দিব বলছি, যদি আমি দেখি লাইভটা শেয়ার হয়েছে, কারণ গতকালকে তোমরা আমার কথা শুনো নাই, তারপরও আমি তোমাদেরকে দিছি, আজকে দিব কিনা দেখতেছি, ঠিক আছে। আচ্ছা, সো এখন কাহিনী যেটা হয়েছে যে অনেকেই বলতেছে স্লো কথা বলেন, আমি তো স্লোই বলতেছি, আমি বুঝতেছি না কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে তোমরা কি আমার কথা বেশি ফাস্ট শুনতেছো কিনা, আমার কথা কি বেশি ফাস্ট শোনা যাচ্ছে কিনা আমি আসলে বুঝতেছি না, মানে 2x 3x এ শোনা যাচ্ছে কিনা, এরকম কোনো টেকনিক্যাল ইস্যু আছে কিনা আমি বুঝতেছি না। আচ্ছা, আমি আরো স্লো করার কথা বলতেছি, প্যারা নাই। তো দেখো, এরপরে আমাদের টাইপ 6 এর কথা যে বললাম যে ইলেকট্রন এবং তড়িৎ প্রবাহের দিক নির্ণয়, তোমাকে প্রশ্নে হচ্ছে এরকম বলবে
যে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে। দুইটা পরিবাহী দেওয়া থাকবে, তোমার কাছে হয়তো প্রশ্নে বলবে যে ইলেকট্রন কোন দিকে পরিবাহিত হবে অথবা তড়িৎ কোন দিকে প্রবাহিত হবে, এই টাইপের প্রশ্ন আসবে। ধারকত্ব টপিকটা খুবই হচ্ছে মানে অবহেলিত টপিক এসএসসিতে। ধারকত্ব নিয়ে তোমাদের আসলে খুবই কম পড়াশোনা আছে, বাট ধারকত্ব জিনিসটা অনেক বিশাল এবং এখানে অনেক পড়াশোনার জিনিস আছে। তুমি যখন একটু বড় লেভেলে যাবা তখন দেখতে পারবা। আপাতত তোমাদের জাস্ট কয়েকটা ফর্মুলা জানলে ধারকত্ব একদম ইজিলি শেষ করা সম্ভব। ধারকত্ব খুবই সহজ জিনিস। ধারকত্ব থেকে একটা বোর্ডে আমি দেখলাম লাস্ট কয়েক বছরের মধ্যে যশোর বোর্ডে একটা প্রশ্ন আসছে 2024 সালে, আর ওই প্রশ্নটা হচ্ছে আজকে আমরা সলভ করে দিব, ঠিক আছে? সো ধারকত্বটাও ইম্পর্টেন্ট আছে। এরপরে ধারকের সমবায়, শ্রেণী অথবা সমান্তরাল। যদিও এইটা থেকে প্রশ্ন আমি এখন পর্যন্ত দেখি নাই যে কোনো মানে লাস্ট 5 বছরে কোনো সমান্তরাল সমবায় অথবা শ্রেণী সমবায় থেকে ধারক থেকে প্রশ্ন আসছে বা ধারকের সমবায় থেকে প্রশ্ন আসছে। তারপরও এইটাও আমি বলে দেওয়ার চেষ্টা করব যে আসলে ধারকের সমবায়টা কি, ঠিক আছে? সো সবাই একটা কাজ করো এখন, সেটা হচ্ছে এই যে টপিক ভিত্তিক যে আমরা ব্রেকডাউনগুলো করছি এবং কোন কোন টপিকটা ইম্পর্টেন্ট এটা যে বললাম, এইটার একটা স্ক্রিনশট নাও। একটা স্ক্রিনশট নিয়ে আমাকে একটু জানাও যে ভাইয়া স্ক্রিনশট ডান অথবা এসএস ডান, তারপরে হচ্ছে আমরা সামনের দিকে আগাই, ঠিক আছে? ওকে ওকে, ওই যে রিমি হচ্ছে ফর্মুলা লিখে দিচ্ছে, ধারকের সঞ্চিত শক্তির ফর্মুলা লিখতেছে। হ্যাঁ, আমরা ধারকের সঞ্চিত শক্তি দেখবো আজকে এবং ধারকের সঞ্চিত শক্তি থেকে কিছু ম্যাথও করার চেষ্টা করব। তো সবাই একটু স্ক্রিনশট নিয়ে ফেললে আমাকে একটু জানাও যে এসএস ডান। তানজিল আক্তার বলছে ভাইয়া ফিজিক্স কিছু পারি না। তুমি হচ্ছে ভাইয়া ক্লাসের শেষ পর্যন্ত থাইকো, তোমার টেস্ট পরীক্ষার জন্য আমি কিছু জিনিস বলে দিব যে তুমি হচ্ছে এইভাবে পড়বা। তো তুমি যদি আমার কথাগুলো শোনো তাহলে আশা করি কিছু পারি না ফিজিক্স এই কথাটা চেঞ্জ হইলেও হইতে পারে, বাট ক্লাসের শেষ পর্যন্ত একটু থাকবা, হ্যাঁ? আচ্ছা, এখন কথা হচ্ছে যে গতকালকে যেই সাজেশনটা তোমাদেরকে দেওয়া হয়েছিল, সাজেশন না বেসিক্যালি ওটা একটা নোট, অষ্টম অধ্যায়ের নোট। তো যারা হচ্ছে নোটটা পাইছো তারা জানো যে ওইখানে কি কি জিনিস দেওয়া আছে এবং এটা কতটা কম্প্যাক্ট ভাবে বানানো হয়েছে। তুমি যদি এক্সামের জন্য ওইটা পড়ে যাও পরীক্ষার আগের দিন, তাহলে কিন্তু চ্যাপ্টারের সব টপিক তোমার পড়া হয়ে যাবে। আর ওই প্র্যাকটিস প্রবলেমগুলো যদি করে যাও তাহলে তো আরো ভালো। এখন কথা হচ্ছে আজকে কিছু দিব না ভাইয়া, আজকেও দিব। আজকে কি দিব? আজকে দিব হচ্ছে বোর্ড ভিত্তিক সাজেশন। তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে বোর্ড ভিত্তিক একটা সাজেশন দিব, মানে এই বোর্ডের প্রশ্নগুলো পড়বা। আমরা তো এখানে সিকিউ অলরেডি অনেক সলভ করাইছি, বাট যে টাইপের সিকিউগুলো আসবে পরীক্ষাতে বলছি ওই টাইপের আরো কিছু তো তোমার বাসায় নিজের প্র্যাকটিস করা লাগবে, তাই না? তো তোমার প্র্যাকটিসের জন্য আমি আরো কিছু সিকিউ এর সাজেশন আজকে দিয়ে দিব, বাট ওইটার জন্য বলছি কি যে আমরা হচ্ছে লাইভটা শেয়ার করে দিব। গতকালকে 200 জন শেয়ার করে নাই, তারপরও আমি দিছি, বাট আজকে 200 জন শেয়ার না করলে আমি দিব না, কারণ এই জিনিসটা খুবই এক্সক্লুসিভ। এটা আমাদের পেইড ব্যাচের জন্য আমরা হচ্ছে মানে আমি বানাইছিলাম বেসিক্যালি। সো যদি হচ্ছে আজকে 200টা শেয়ার হয় তাহলে দিব, না হলে হচ্ছে দিব না। সো যারা লাইভটাতে আসো চিন্তা করে দেখো, যদি ওটা চাও তাহলে শেয়ার করো, না হলে বাদ দাও, করার দরকার নেই। আচ্ছা, এখন আসো, আমরা যেহেতু এই অধ্যায়টা পড়বো, সো এই অধ্যায়টার একদম একটু বেসিক কিছু সূত্র বা জিনিসপত্র যেগুলো আমাদের একদম না জানলে অধ্যায়টার ম্যাথ করতে গেলে একটু ঝামেলা হবে, ওই জিনিসগুলো একটু জেনে নেই, ঠিক আছে? স্থির বিদ্যুৎ, আমাদের অধ্যায়টার নাম হচ্ছে কি স্থির বিদ্যুৎ, তাই না? আচ্ছা, তো একদম শুরুতে চার্জের কোয়ান্টায়ন এই জিনিসটা একটু জানি, ঠিক আছে? চার্জ অথবা আধান, এইটা হচ্ছে আমরা কোয়ান্টা রূপে পাই। কি রূপে পাই? কোয়ান্টা রূপে পাই। এই যে চার্জকে যে আমরা কোয়ান্টা হিসেবে পাই, মানে হচ্ছে চার্জকে আমরা কখনোই, আচ্ছা ইলেকট্রন তো আমরা সবাই জানি, তাই না? একটা ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.60 ইন্টু 10⁻⁻19 কুলম। তো চার্জের কোয়ান্টায়ন অথবা হচ্ছে চার্জকে যে আমরা কোয়ান্টা হিসেবে পাই, এটার মানে হচ্ছে যে কোনো একটা চার্জকে আমরা সবসময় এমনভাবে পাবো যে ওইটা হচ্ছে এই ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক হবে। কি হবে? ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যক গুণিতক হবে, পূর্ণ সংখ্যক গুণিতক। আমরা চার্জকে যদি কিউ বলি তাহলে কিউ ইকুয়ালস টু হবে হচ্ছে এন ই, এবং এন সবসময় হবে হচ্ছে পূর্ণ সংখ্যা। এন সবসময় হবে হচ্ছে কি পূর্ণ সংখ্যা, আর ই হচ্ছে কি ইলেকট্রনের চার্জ অথবা একটা ইলেকট্রনের চার্জ, যেটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, ঠিক আছে? ওকে, এখন
এটা হচ্ছে চার্জের একদম বেসিক কথাবার্তা। এরপর তোমরা দেখবা তোমাদের বইয়ে কিছু মানে থিওরিটিক্যাল এক্সপেরিমেন্টাল কথাবার্তা আছে, যেমন হচ্ছে প্লাস্টিকের সাথে এই যে রেশমের কাপড়, তারপর আরো কয়েকটা জিনিসপত্র আছে, কাচদণ্ডের সাথে রেশমের মানে এক্সপেরিমেন্ট, ইলেকট্রন বিক্ষোভ মানে ইলেকট্রন বিক্ষণ যন্ত্র, এগুলো একটু পড়বা নিজেরা, ঠিক আছে? ওগুলো পড়লেই বুঝতে পারবা। যেহেতু আমরা একটু ওয়ান শট ক্লাস করব এবং হচ্ছে আমরা সিকিউগুলোর দিকে বা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোর দিকে বেশি ফোকাস থাকবো, তো আমি হচ্ছে একদম ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হইল, আমার একদম শুরুতে যেটা দেখছিলাম যে দুইটা চার্জের মধ্যবর্তী বল নির্ণয়, কি নির্ণয়? দুইটা চার্জের মধ্যবর্তী বল নির্ণয়। সো এই যে দুইটা চার্জের মধ্যবর্তী আমরা বল নির্ণয় করব, এই বলটা হইতে পারে আবার দুই ধরনের। বল হইতে পারে কয় ধরনের? বল হইতে পারে হচ্ছে দুই ধরনের। দেখো তো, একটা হচ্ছে আকর্ষণধর্মী বল, আর আরেকটা হচ্ছে বিকর্ষণধর্মী বল। এখন এই বলটা কখন আকর্ষণধর্মী হবে এবং কখন বিকর্ষণধর্মী হবে এই জিনিসটা জানা লাগবে। এই জিনিসটা না জানলে আমরা যখন ওই যে তড়িৎ প্রাবল্য রিলেটেড প্রবলেমগুলো সলভ করব তখন আসলে বুঝবো না। আমরা অনেকেই এই অধ্যায়ের ম্যাথগুলো মুখস্থ করে করে পরীক্ষায় পার করে আসি, কারণ এই অধ্যায়ের ম্যাথগুলো খুব একটা চেঞ্জ করে না পরীক্ষাতে, বাট যদি একটু চেঞ্জ করে দেয়, যদি মুখস্থ করে যাই তাহলে কিন্তু পারবো না। সো বেসিকগুলো জানা লাগবে। আমি প্রবলেম অবশ্যই সলভ করাবো, কিন্তু আগে একটু বেসিকগুলো জানা লাগবে, ঠিক আছে? সবাই একটু এই জিনিসগুলো নোট করো, এই জিনিসগুলো একটু বুঝো। এগুলো খুবই সহজ জিনিস, বাট তুমি না পড়লে আসলে আলটিমেটলি মনে থাকবে না, না বুঝলে তুমি আসলে পরীক্ষাতে পারবা না। সো আকর্ষণধর্মী কখন হবে জানো? যখন হচ্ছে সমধর্মী চার্জ থাকবে, দুইটাই প্লাস চার্জ অথবা দুইটাই মাইনাস চার্জ। সমধর্মী মানে হচ্ছে প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস, এরকম যদি হয় সেক্ষেত্রে হচ্ছে এই চার্জগুলোর মধ্যবর্তী বল হবে হচ্ছে, সরি এটা হচ্ছে উল্টা লিখে ফেলছি। সমধর্মী চার্জ হইতে, আকর্ষণধর্মী হইতে হলে হচ্ছে বিপরীত ধর্মী চার্জ হইতে হবে। কি করতে হবে? বিপরীত ধর্মী, মানে একটা প্লাস একটা মাইনাস। বিপরীত ধর্মী মানে হচ্ছে একটা প্লাস আর একটা হচ্ছে মাইনাস, এরকম যদি হয় সেক্ষেত্রে বলটা হবে হচ্ছে আকর্ষণধর্মী। আর বিকর্ষণধর্মী বল হচ্ছে কি? সমধর্মী। মানে সমধর্মী যদি দুইটা চার্জ থাকে, যেমন হচ্ছে দুইটাই প্লাস অথবা হচ্ছে দুইটাই মাইনাস, এরকম যদি হয় সেক্ষেত্রে যে বলটা আমরা কাজ করবে বা যে বলটা আমরা পাবো সেটা হবে হচ্ছে বিকর্ষণধর্মী। স্বাভাবিকভাবেই আমাদের সমাজে, আমাদের প্রকৃতিতে, আমাদের আশেপাশে বিপরীতধর্মী মানুষের প্রতি আমাদের একটা আকর্ষণ থাকে, সমধর্মী মানুষের প্রতি আসলে আমাদের খুব একটা আকর্ষণ থাকে না। এই কমেন্টেও এটা দেখা যাচ্ছে এখন অনেকেই। একজন বলতেছে ওই জিনিস না দেখে তুই ক্লাসে মনোযোগ দে, ঠিক আছে? সো আপনারা সবাই একটু ক্লাসে মনোযোগ দেন, বুঝতে পারছেন? আচ্ছা, তো সমধর্মী এবং বিপরীতধর্মী চার্জ যখন থাকবে তখন হচ্ছে দুই ধরনের বল পাবো। যখন দুইটা চার্জই প্লাস অথবা দুইটা চার্জই মাইনাস হবে তখন সমধর্মী চার্জ। সমধর্মী চার্জের ক্ষেত্রে কি হয়? সমধর্মী চার্জের ক্ষেত্রে হচ্ছে বিকর্ষণ হয়, আর বিপরীতধর্মী চার্জের ক্ষেত্রে কি হয়? আকর্ষণ হয়, ঠিক আছে? আচ্ছা, এখন আসো যে এই যে আকর্ষণ অথবা বিকর্ষণ বল, এটা বের করার ফর্মুলা কি? সো আমরা দুইটা চার্জ চিন্তা করতেছি, ঠিক আছে? দুইটা চার্জ চিন্তা করতেছি। ধরো এইখানে একটা চার্জ আছে, এইখানে একটা চার্জ আছে, আর হচ্ছে এইখানে একটা চার্জ আছে, এবং এই চার্জ দুটার মধ্যবর্তী একটা দূরত্ব তো অবশ্যই থাকবে, তাই না? এই চার্জ দুটার মধ্যবর্তী একটা দূরত্ব আছে। সো আমি বললাম যে এই চার্জটা হচ্ছে প্লাস Q1, এই চার্জটা হচ্ছে মাইনাস Q2। তাইলে ভাইয়া এই চার্জ দুটো বিপরীত ধর্মী না? এই চার্জ দুটো তো বিপরীত ধর্মী। সো এই বিপরীত ধর্মী চার্জ এবং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে D। একটা জিনিস খেয়াল করতে হবে, এই আমরা এখন যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে কুলম্বের সূত্র। সেটা কি? কুলম্বের সূত্র। আর এই কুলম্বের সূত্র সবসময় বিন্দু আধানের জন্য প্রযোজ্য। কোন আধানের জন্য প্রযোজ্য? বিন্দু আধান। খেয়াল করি, হ্যাঁ, কুলম্বের সূত্র সবসময় হচ্ছে বিন্দু চার্জ অথবা বিন্দু আধানের জন্য প্রযোজ্য। তো এইখানে আমাদের দুইটা চার্জ আছে, একটা হচ্ছে Q1, একটা হচ্ছে Q2, একটা প্লাস একটা মাইনাস, এবং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে D। একটা জিনিস খেয়াল করো, মধ্যবর্তী দূরত্ব কিন্তু আমরা হিসাব করতেছি একটা চার্জের কেন্দ্র থেকে আর একটা চার্জের কেন্দ্র পর্যন্ত। এদের মধ্যবর্তী দূরত্ব হিসাব করা হয় কি? একটা চার্জের কেন্দ্র থেকে আর একটা চার্জের কেন্দ্র পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, এবং এদের মধ্যবর্তী যে বলটা থাকে সেই বলটা হচ্ছে F,
এখন বলো আমাকে যে এই দুটো চার্জের মধ্যবর্তী যে বলটা আমরা পাবো সেটা কি আকর্ষণধর্মী হবে নাকি বিকর্ষণধর্মী হবে? এইখানে Q1 এবং Q2 এই দুটো চার্জের মধ্যবর্তী যে বলটা আমরা পাবো সেটা কি আকর্ষণধর্মী বল হবে নাকি হচ্ছে বিকর্ষণধর্মী বল হবে? আমাকে একটু কমেন্টে বলো তো সবাই। আমাদের এই যে Q1 এবং Q2 যে দুইটা হচ্ছে চার্জ আছে বা আধান আছে এদের মধ্যবর্তী বলটা কিরকম হবে? আচ্ছা, তাসনিয়া তানহা বলছে আকর্ষণ, মরিয়ম বৃষ্টি বলছে আকর্ষণ, জারিফ বলছে আকর্ষণ, সবাই বলতেছে আকর্ষণ বল, কারণ একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ। সো এই বলটা হচ্ছে, এই বলটার মান বের করার জন্য সূত্র ইউজ করবো F ইকুয়ালস টু কে Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। দেখো এই সূত্রটা কেমনে আসে বা কিভাবে আসছে এই জিনিসগুলো আমি এখন দেখাবো না, কারণ হচ্ছে আমরা তো এখন এক্সামের সামনে আছি। সো এখন আসলে এই জিনিসগুলো একদমই বেসিক, সো ওইগুলো আমরা আশা করতেছি যে তোমরা সবাই জানো যে সূত্রটা কিভাবে আসছে, বাট আমি আসলে শুধু সূত্রগুলো দেখাবো, সূত্রগুলো দেখে আমরা ম্যাথ করব। সো আমরা এখন F ইকুয়ালস টু কে ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার এই জিনিসটা লিখলাম। সো এখানে কোনটা কি? এই F হচ্ছে বল, এটা বল আকর্ষণধর্মী হইতে পারে বিকর্ষণধর্মী হইতে পারে। এই যে কে, এটা হচ্ছে কুলম্বের ধ্রুবক। কি? কুলম্বের ধ্রুবক। এবং এইটার একটা ফিক্সড ভ্যালু আছে, এটার একটা ফিক্সড ভ্যালু আছে শূন্য মাধ্যমে। এই কে এর একটা ফিক্সড ভ্যালু আছে, অবশ্যই মাধ্যমটা হইতে হবে কি শূন্য মাধ্যম। শূন্য মাধ্যমে কে ইকুয়ালস টু হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। ঠিক আছে, এই ডি হচ্ছে কি চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এই ডি হচ্ছে চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, চার্জ দ্বয়ের দূরত্ব। আর Q1 আর Q2 এই দুটো তো চার্জ, এই দুটো হচ্ছে কি চার্জ। আচ্ছা, এটা হচ্ছে কুলম্বের সূত্র, যেটা দিয়ে আমরা হচ্ছে বল নির্ণয় করতে পারি। এখন কথা হচ্ছে যদি আমার কাছে বল দেওয়া থাকে তাহলে আমি চার্জও বের করতে পারবো। যদি সমান চার্জ বলে দুইটা তাহলে আমি চার্জও বের করে ফেলতে পারবো, অথবা একটা চার্জ দেওয়া থাকলে আরেকটা চার্জ বের করে ফেলতে পারবো। যদি দূরত্ব দেওয়া থাকে, তার মানে তিনটা জিনিস দেওয়া থাকলে আমি কিন্তু যে কোনো একটা জিনিস বের করে ফেলতে পারবো, কারণ আমার কাছে ধ্রুবকটা তো সবসময় কনস্ট্যান্ট থাকবে। ধ্রুবকের মান দেওয়া থাকুক বা না থাকুক এটা নিয়ে আসলে কোনো টেনশনের কিছু নাই। ঠিক আছে, আচ্ছা এখন আসো, এটা তো বল নির্ণয় গেল। এরপরে যেই টপিকটা নিয়ে আমাদের হচ্ছে সবচেয়ে বেশি প্রশ্ন আসে পরীক্ষাতে, আমরা অলরেডি দুটো টপিক কভার করলাম, একটা হচ্ছে চার্জের কোয়ান্টায়ন, একটা হচ্ছে কুলম্বের সূত্র দিয়ে আমরা হচ্ছে কিভাবে দুটো চার্জের মধ্যবর্তী বল নির্ণয় করতে পারি, এইটা গেল। এখান থেকে এমসিকিউতে কিছু প্রশ্ন আসে, সেটা হচ্ছে আমাদের এই যে ফোর্স এফ, এটা হচ্ছে আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, এবং এই ফোর্সটা হচ্ছে এই আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু এমসিকিউতে আসে। কিরকম ভাবে আসে? কিরকম ভাবে প্রশ্ন আসে? যে প্রশ্ন আসে যে মধ্যবর্তী দূরত্ব যদি অর্ধেক করা হয় তাহলে বল কত গুণ হবে। ঠিক আছে, আবার আধান দ্বয়ের পরিমাণ যদি দ্বিগুণ করা হয় তাহলে বল কত গুণ হবে। সো এইগুলো একটু প্রশ্ন এমসিকিউতে কিন্তু আসে, যে মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলাম বা মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলাম, মধ্যবর্তী দূরত্ব 4 গুণ করলাম, 1/4 করলাম, অনেক কিছু বলতে পারে। সো এই প্রত্যেকটার জন্য আমরা এইভাবে হচ্ছে ভ্যালুগুলো বসায় বসায় দেখবো আসলে যে কত গুণ হয়। ঠিক আছে, মহাকর্ষ বলের সূত্র কপি করছে। হ্যাঁ, মহাকর্ষ বলের সূত্রের সাথে এই কুলম্বের সূত্রের একটা মিল আছে, মানে নিউটনের সূত্রের মতোই ব্যাপারটা, জাস্ট এখানে হচ্ছে গ্র্যাভিটেশনাল মানে ইয়া থাকে, কনস্ট্যান্ট থাকে, এখানে হচ্ছে কুলম্বস কনস্ট্যান্ট থাকে, ওইখানে ভর নিয়ে কাজ করা হয়, এখানে চার্জ নিয়ে কাজ করা হয়, আর মোটামুটি কিন্তু সবকিছু সেমই থাকে, মানে জিনিসটা কিন্তু সেম থাকে। আচ্ছা, এরপরে আসো আমরা, আচ্ছা গাণিতিক সমস্যা দেখার আগে আমরা একটু তড়িৎ প্রাবল্য পড়ে নিই। ঠিক আছে, এই টপিকটা সবাই একটু মনোযোগ দিব। হ্যাঁ, যারা যারা স্প্যামিং করতেছি অথবা ওই যে বিভিন্ন মানুষ বিপরীতধর্মী মানুষজনের সাথে কথা বলতেছি, তারা একটু বিপরীতধর্মী মানুষজনের সাথে কথা বলা বাদ দিয়ে আমরা একটু হচ্ছে এই টপিকটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব। তড়িৎ প্রাবল্য 10 মার্ক কমন পাইতে চাইলে অথবা 10 মার্ক পরীক্ষাতে পারতে চাইলে একটু কষ্ট করে এই টপিকটা বুঝি। হ্যাঁ, সবাই হচ্ছে একটু কষ্ট করে এই টপিকটা বুঝি। তড়িৎ প্রাবল্য কি জিনিস? তড়িৎ প্রাবল্য অনেক সময় হচ্ছে এটা কিন্তু তড়িৎ তীব্রতা বলা হয়। হ্যাঁ, দুটা একই। ইলেকট্রিক ইন্টেন্সিটি ইংরেজিতে বলা হয় হচ্ছে ইলেকট্রিক ইন্টেন্সিটি। আচ্ছা, সো তড়িৎ প্রাবল্য এই জিনিসটা আসলে কি? আমরা অলরেডি বল দেখছি, বল তো বুঝছি সবাই। আমরা হচ্ছে কুলম্বের যে বল দেখছি, দুটো চার্জের মধ্যবর্তী যে আকর্ষণ বল অথবা বিকর্ষণ বল, এটা সবাই বুঝতে পারছি, এতটুকু আমি আশা করবো সবাই হচ্ছে এটা বুঝতে পারছি। আচ্ছা, এখন তড়িৎ প্রাবল্য এই জিনিসটা যদি আমি সংজ্ঞা দেই বা ডেফিনিশন বলি, তাহলে হচ্ছে প্লাস 1 কুলম্ব চার্জ এর উপর প্রযুক্ত অথবা অনুভূত বল,
প্লাস 1 কুলম চার্জের উপর প্রযুক্ত বল। তাইলে তুমি ধরো আমি যেখানে আগে দুইটা চার্জ লিখছিলাম, একটা Q1 একটা Q2, সো আমি ধরে নিলাম যে কিউ চার্জ আছে একটা আমার কাছে, ঠিক আছে, আমার কাছে একটা কিউ চার্জ আছে। সো কিউ চার্জের উপর প্রযুক্ত বল আমরা পাইছিলাম কত? কিউ চার্জের উপর প্রযুক্ত বল পাইছিলাম হচ্ছে F। তাইলে আমরা প্লাস 1 বা 1 কুলম চার্জের উপর কিউ কুলম আর 1 কুলম চার্জের উপরে প্রযুক্ত বল পাবো হচ্ছে F/Q, তাই না? আমি যদি কিউ চার্জের উপরে F কুলম মানে F নিউটন বল পাই, তাহলে 1 কুলম চার্জের জন্য আমি বল পাবো হচ্ছে F/Q। এই যে ভাইয়া F/Qটা দেখতেছো, এইটাকেই আমরা বলি হচ্ছে ইলেকট্রিক ইন্টেন্সিটি, যেটাকে আমরা ই দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? ই দিয়ে প্রকাশ করি। তাইলে এইখান থেকে আমরা ইলেকট্রিক ইন্টেন্সিটির একটা একক পাইতে পারি না? ই ইকুয়ালস টু কি হয়? F/Q বললাম। তাহলে এফ এর একক বা ফোর্সের একক কি? বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন, আর চার্জের একক হচ্ছে কুলম। তাহলে এইখান থেকে আমরা হচ্ছে ইলেকট্রিক ইন্টেন্সিটির একক পাই হচ্ছে নিউটন পার কুলম। তার মানে 1 একক চার্জের উপরে যতটুকু বল অনুভূত হয়, 1 একক চার্জের উপরে যতটুকু বল অনুভূত হয় ওইটা হচ্ছে আমার তড়িৎ প্রাবল্য। 1 একক চার্জের উপরে যতটুকু বল অনুভূত হয়। তো এখন এইখান থেকে তো আমি এফও বের করে ফেলতে পারি। যদি আমার কাছে ই দেওয়া থাকে তাহলে আমি F = E × Q করে ফেলতে পারি। আমি এফও বের করতে ফেলতে পারি। সবসময় যে আমাকে ই বের করতে বলবে এমন না, আমাকে তো ই দেওয়া থাকবে, এফও বের করতে বলতে পারে, পারে না? পারে। আচ্ছা, আরেকটা ফর্মুলা আছে এই তড়িৎ প্রাবল্যর, সেটা হচ্ছে কি, যে তোমার কাছে একটা চার্জ দিয়ে দিছে, ধরো এরকম, এটা হচ্ছে একটা কিউ পরিমাণ চার্জ, এটা আমরা বড় হাতের কিউ দিয়ে লিখলাম। এর থেকে আর দূরত্বে আমি হচ্ছে এই চার্জটা থেকে আর দূরত্বে একটা +1 কুলম চার্জ নিলাম, +1 কুলম চার্জ নিলাম। তাহলে এই চার্জ দুটার মধ্যবর্তী বল যেটা, খেয়াল করি, সবাই একটু খেয়াল করি, আমি কি বলছি যে তড়িৎ প্রাবল্যর ডেফিনেশন হচ্ছে 1 কুলম চার্জের উপরে অনুভূত বল। তাহলে এই দুটো চার্জ যদি আমি এভাবে রাখি, এই 1 কুলম যে চার্জটা আছে এইটার উপরে আমার অনুভূত বল যদি আমি বের করি, সেটাই তো আমার তড়িৎ প্রাবল্য হবে। সো এইখান থেকে তড়িৎ প্রাবল্যের একটা ফর্মুলা আমরা পাই, সেটা হচ্ছে E = K/Q × 1, তো আসলে লেখা লাগে না, KQ / R²। এইটা কিন্তু আরেকটা ফর্মুলা আমাদের হচ্ছে তড়িৎ প্রাবল্যের। E = হচ্ছে KQ / R², আর আরেকটা হচ্ছে E = F/Q। সো দুইটা ফর্মুলা তড়িৎ প্রাবল্য বের করার জন্য আমরা হচ্ছে এই দুইটা ফর্মুলা ইউজ করব, এবং তড়িৎ প্রাবল্যের একক হচ্ছে কি নিউটন পার কুলম। বাট ভাইয়া পরীক্ষায় কি এগুলো প্রশ্ন আসে? উত্তর হচ্ছে যে না, এরকম প্রশ্ন পরীক্ষাতে আসে না। সর্বোচ্চ এরকম প্রশ্ন আসতে পারে যে তোমাকে হচ্ছে তড়িৎ প্রাবল্য বের করতে বলবে, কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করবে। আর কে তো আমরা জানি যে কে এর ভ্যালু তো কনস্ট্যান্ট 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম ইনভার্স 2। আচ্ছা, আর হচ্ছে দূরত্ব, যেটা তোমার কাছে দেওয়া থাকবে, আর কি হচ্ছে চার্জ, এটাও তোমার কাছে দেওয়া থাকবে। সো এই জিনিসগুলো দেওয়া থাকলে তুমি কিন্তু আরামসে হচ্ছে তড়িৎ প্রাবল্য বের করে ফেলতে পারবা। কথা হইলো, তাহলে পরীক্ষাতে আসলে কি রকম প্রশ্ন আসে? ওই যে বলছিলাম না যে দুইটা চার্জের মধ্যবর্তী কোন বিন্দুতে প্রাবল্য সমান হবে, কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে, এই টাইপের প্রশ্ন হচ্ছে পরীক্ষাতে আসে। পরীক্ষায় না আসলে পড়বা, কারণ হচ্ছে এইটা না পারলে পরীক্ষায় যে জিনিস আসবে সেটা তো দেখতেই পারবা না, সেটা দেখলেই মাথা ঘুরে পড়ে যাবা, বলবা এইটা কি, আল্লাহ কোত্থেকে আসছে, এই জিনিস কোত্থেকে আসছে। ওই যে একটা ভিডিও আছে না, একটা মহিলা আ করে চিৎকার দিয়ে ওঠে, ওরকম অবস্থা হয়ে যাবে, বুঝছো? আচ্ছা, এখন দেখো দুইটা চার্জ, ধরো এই দুইটা চার্জ আছে, এটা হচ্ছে +Q1, এটাও হচ্ছে প্লাস চার্জ, এটা হচ্ছে +Q2। এখন তোমার কাছে পরীক্ষায় প্রশ্ন আসবে এবং আরেকটা জিনিস বলে দিবে, সেটা হচ্ছে যে এই দুটো চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে D। বলে দিলাম দুটো চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে D। প্রশ্ন বললাম যে এই দুটো চার্জের মধ্যবর্তী কোন বিন্দুতে প্রাবল্য অথবা তড়িৎ প্রাবল্য 0 হবে। এখন সবসময় মনে রাখবো, এরকম যখন প্রশ্ন পরীক্ষাতে আসবে, আমরা কিন্তু একটা টেস্ট চার্জ নিয়ে কাজ করছিলাম। এই যে চার্জটা, এই চার্জটাকে আমরা বলি হচ্ছে কি টেস্ট চার্জ, অথবা পরীক্ষালব্ধ, মানে পরীক্ষার জন্য ব্যবহৃত যে চার্জটা, সো টেস্ট চার্জ, ঠিক আছে, অথবা পরীক্ষিত আধান। সো আমরা এই 1 কুলম্বের একটা চার্জকে যে কোনো একটা জায়গায় বসাবো। বলতে কি, এখন কোথায় বসাবো?
এইটাও হচ্ছে আমাকে জানতে হবে। এই যে আমার দুইটা চার্জ আছে Q1 এবং Q2, Q1 এবং Q2, এবং দুইজনই হচ্ছে পজিটিভ চার্জ, দুইজনই কি চার্জ? পজিটিভ চার্জ। তাইলে আমাকে আগে দেখতে হবে যে Q1 আর Q2-র মধ্যে কে ছোট। তো ধরো আমি দেখলাম যে Q1 হচ্ছে ছোট, তাইলে সবসময় মনে রাখবো যে ছোট চার্জ যেই চার্জের ভ্যালু কম, অর্থাৎ ছোট চার্জের নিকটে তড়িৎ প্রাবল্য শূন্য হয়, বা তড়িৎ প্রাবল্য সমান, দুইটা তড়িৎ প্রাবল্য সমান হয়ে যায়, তড়িৎ প্রাবল্য শূন্য হয়। তো আমরা ছোট চার্জের কাছাকাছি একটা বিন্দু নিব, ছোট চার্জের কাছাকাছি। তো ছোট চার্জের কাছাকাছি কোন একটা জায়গায় আমরা +1 কুলম্ব চার্জ বসাবো, কারণ আমাদের টেস্ট চার্জ সবসময় +1 কুলম্ব। এখন একটা কথা আছে, কথা হইলো আমি একদম শুরুতে যে জিনিসটা বলছিলাম যে সমধর্মী চার্জ পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। সমধর্মী চার্জ পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। তাইলে ভাই আমাকে একটা জিনিস বলো তো সবাই, যে এই যে +Q1 আর হচ্ছে +1 কুলম্ব, এই দুইটা চার্জের মধ্যবর্তী যে বলটা 1 কুলম্ব চার্জটা অনুভব করবে সেটা কোন দিকে হবে? বাম দিকে নাকি ডান দিকে? আবারও প্রশ্নটা করি, +Q1 এবং +1 কুলম্ব যে চার্জ দুইটা আছে, এই দুটা চার্জের মধ্যবর্তী যে বলটা এই চার্জ অনুভব করবে সেটা কি বাম দিকে হবে নাকি ডান দিকে হবে? আমাকে একটু কমেন্টে জানাও, এটা আমাকে একটু কমেন্টে জানাও যে এই দুটা চার্জের মধ্যবর্তী যে বিকর্ষণ বলটা এটা কোন দিকে কাজ করবে? এই +1 কুলম্ব চার্জের ডান দিকে নাকি বাম দিকে? এটা পারার কথা, সবারই পারার কথা। যখন হচ্ছে দুইটা এই তো রিমি বলছে বাম দিকে, একটা মায়ের দিব, ধরে একটা মায়ের দিব, মায়ের। দুইটা সমধর্মী চার্জ যখন থাকে, দুইটা সমধর্মী চার্জ যখন থাকে, এই একটা চার্জ, এই একটা চার্জ, এটাও প্লাস চার্জ, এটাও প্লাস চার্জ, এরা কি করে? বিকর্ষণ করে। সো এই দিকে আর এইটা কাজ করবে এই দিকে। এরকম হয় না ব্যাপারটা যে দুজন সরে যাইতে চায় না, দুজন কি সরে যাইতে চায় না, তাইলে বলটা কোন দিকে কাজ করবে? বলটা কাজ করবে হচ্ছে এই দিক বরাবর। এই Q1 চার্জের জন্য একটা বল কাজ করবে, বলটার নাম দিলাম হচ্ছে আমরা F1। আর এই Q2 চার্জের জন্য যে বলটা কাজ করবে সেটা কাজ করবে আবার এই দিক বরাবর, ঠিক আছে? Q2 চার্জের জন্য যে বলটা কাজ করবে সেটা কাজ করবে আবার হচ্ছে এই দিক বরাবর, যেটা নাম দিলাম হচ্ছে আমরা F2। এখন কথা হচ্ছে যে এই বিন্দুতে, একটা স্পেসিফিক বিন্দুতে আমি +1 কুলম্ব চার্জটা বসাইছি। সো আমি ধরে নিচ্ছি যে এই চার্জটা যেহেতু ছোট ছিল, সো এই চার্জ থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে x, তাহলে টোটালটা যেহেতু d ছিল, তাহলে এতটুকু হচ্ছে d - x, এতটুকু হচ্ছে কি d - x। তাহলে এখন আমরা কি F1 আর F2 বের করতে পারবো না? আমরা কি F1 আর F2 বের করতে পারবো? যদি আমরা F1 আর F2 বের করি তাহলে আমাদের F1 এর ভ্যালু কত আসবে? আমাদের F1 এর ভ্যালু আসবে হচ্ছে k ইন্টু Q1 ইন্টু 1, তো লেখা লাগে না, একটা তো 1 চার্জ, সেটা তো লেখা লাগে না, Q1 ডিভাইডেড বাই হচ্ছে x²। আর আমাদের F2 এর ভ্যালু কত আসবে? F2 এর ভ্যালু আসবে হচ্ছে k ইন্টু Q2 ডিভাইডেড বাই হচ্ছে d - x²। আচ্ছা, এখন এই দুইটা বল যেহেতু হচ্ছে এই দুটা বল ক্রিয়া প্রতিক্রিয়া বল হিসেবে কাজ করে। কি বল হিসেবে কাজ করে? ক্রিয়া প্রতিক্রিয়া বল। তার মানে ও যত বলে বিকর্ষণ করবে, ও ঠিক তত বলে বিকর্ষণ করবে, দুইটা চার্জ। সো ক্রিয়া প্রতিক্রিয়া বল সবসময় কি হয়? সমান হয়। এবং সমান হওয়ার জন্যই আমাদের নিট বল শূন্য আসে। কত আসে? আমাদের নিট যে বলটা থাকে, এই নিট বল হচ্ছে শূন্য হয়। নিট বল শূন্য হইলে আমাদের F1 = আমরা লিখতে পারি হচ্ছে F2। এবং এইখান থেকেই নিট বল শূন্য মানে আমাদের প্রাবল্য আবার আমরা বের করি হচ্ছে 1 কুলম্ব চার্জের জন্য বল, তাহলে E = F/Q। সো Q তো 1, আমরা তাহলে E1 = এখান থেকে F1 লিখে ফেলতে পারি। E1, দেখো E1 = আমি লিখি এরকম যে F1/1। সো 1 তো আর লেখা লাগে না, লেখা লাগে? তাহলে আমাদের এখান থেকে কি আমরা প্রাবল্য আর হচ্ছে প্রযুক্ত বল সমান বলতে পারি, কারণ আমরা তো 1 কুলম্ব চার্জের জন্য প্রযুক্ত বলটাকেই প্রাবল্য বলতেছি। সো ওইখান থেকে আমরা এই F1 = F2 যদি ধরি, F1 = যদি F2 ধরি এবং এই ভ্যালুগুলো বসাই, এই যে F1 এর ভ্যালুটা F1 এর জায়গায় বসাই আর F2 এর ভ্যালুটা F2 এর জায়গায় বসাই, তাইলেই কিন্তু আমাদের হচ্ছে কি হবে? আমাদের এক্সটা বের হয়ে যাবে। কি বের হয়ে যাবে? এক্সটা বের হয়ে যাবে। আমাদের যে দূরত্ব বের করার কথা বলে, এটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো, ঠিক আছে? এতটুকু কি বুঝতে পারছি? আমাদের এই দূরত্ব বের করার কাহিনী, আমাদের হচ্ছে দুইটা যখন প্লাস চার্জ থাকবে তখন আমাদের দূরত্ব বের করার কাহিনী হচ্ছে এইটা।
কি কি জিনিস মনে রাখতে হবে যে ভাই আমরা কোনটা থেকে এক্স দূরত্ব ধরবো, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এইটা নিয়ে অনেকে ঝামেলা করে ফেলবে যে ভাই কোন চার্জটা থেকে এক্স দূরত্ব ধরবো। আমরা হচ্ছে ছোট চার্জটা, যেই চার্জটার পরিমাণ ছোট বা যেই চার্জে হচ্ছে আধান মানে যেই চার্জটা যেই পরিবাহীতে আমাদের চার্জ কম আছে, ওই পরিবাহীকে আমরা হচ্ছে ধরে নিব যে ওই পরিবাহী থেকে এক্স দূরত্বে থাকবে, ওই পরিবাহী থেকে এক্স দূরত্বে থাকবে। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে বাকি পরিবাহীটা থেকে হচ্ছে কি মোট দূরত্ব থেকে এক্স মাইনাস হবে। এরপরে যা যা বললাম ওই ফর্মুলা অনুযায়ী ব্যাপারটা করে ফেলবো। এখন একটা ম্যাথ দেখি, ম্যাথ দেখলে পুরো বিষয়টা ক্লিয়ার করতে পারবো। কোনটা দেখবো? এই যে এই ম্যাথটা দেখবো। এখানে বলা হয়েছে, দেখো এই ম্যাথটা অনেকবার আসছে, কতবার আসছে আমাদের 4-5 বার আসছে। স্থির তড়িৎ থেকে আগে বোর্ডে ওরকম প্রশ্ন আসে না, কারণ অনেকগুলো চ্যাপ্টার যখন ফুল সিলেবাস থাকে তখন এইটা একটু আন্ডাররেটেড চ্যাপ্টার, মানে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন প্রতি বছর সব বোর্ডে আসে না, ঘুরাই ফিরে আসে। বাট এবার যেহেতু হচ্ছে আমাদের শর্ট সিলেবাস, সো এই জন্য হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। এখন আমরা তো দুইটা পজিটিভ চার্জের জন্য দেখছিলাম, তাই না? আমরা কিন্তু দুইটা পজিটিভ চার্জের জন্য দেখছিলাম, বাট এখানে একটু খেয়াল করেন তো সবাই, এখানে একটা প্লাস চার্জ আছে, একটা আছে মাইনাস চার্জ। একটা কি চার্জ আছে? প্লাস চার্জ। একটা আছে হচ্ছে মাইনাস চার্জ। আচ্ছা, মধ্যবর্তী দূরত্ব কি দেওয়া নাই? মধ্যবর্তী দূরত্ব তো দেওয়া থাকার কথা। এই দুটোর মধ্যবর্তী দূরত্ব সম্ভবত আমাদের একটা দেওয়া ছিল, আমরা কত দেওয়া ছিল খেয়াল নাই আমার। আচ্ছা দেখবো না। সো আমাদের আগে হচ্ছে একটা দেখতে হবে যে আমাদের মোট দুইটা যে চার্জ দেওয়া আছে, এই দুইটা চার্জ হচ্ছে একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ, মানে দুইটা চার্জ কিন্তু সেম না, দুইটা চার্জ কিন্তু সেম না। আমাদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে 2 মাইক্রোমিটার, 2 মাইক্রোমিটার। আচ্ছা, এই পরীক্ষায় আসবে হচ্ছে এইটা, সবসময় প্লাস চার্জ দুইটা দিয়ে থাকবে না, সবসময় দুইটা প্লাস চার্জ দিয়ে হচ্ছে পরীক্ষায় থাকবে না। এখন এখানে কাহিনী আছে, কাহিনী হচ্ছে যে এই যে আমাদের দুইটা চার্জ, এরা হচ্ছে এদের মধ্যবর্তী যে বলটা হবে, এই বলটা হবে হচ্ছে কি আকর্ষণ বল। কি বল হবে? আকর্ষণ বল। এখানেই হচ্ছে মজা। এখন চলো আমরা একটা নতুন নোট ওপেন করে এই ম্যাথটা দেখি। আগে হচ্ছে আমরা ছবি দুটো একটু আঁকার চেষ্টা করি, আমাদের দুইটা যে চার্জ আছে চার্জ দুটো আঁকার চেষ্টা করি। এই ম্যাথটা বুঝে ফেলতে পারলে 10 মার্ক কনফার্ম। সো যে যে না বুঝবা বারবার দেখবা, না বুঝলে বলবা ভাইয়া বুঝি নাই, এখানে বুঝি নাই, বুঝান, আমি বুঝাই দিব, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা একটা, এই দুইটা, এদের মধ্যবর্তী দূরত্ব আছে আমাদের কাছে দেওয়া আছে। এইটা মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 মাইক্রোমিটার। আচ্ছা, এখানে এই চার্জটা দেওয়া আছে কত? প্লাস 120 কুলম্ব, প্লাস 120 কুলম্ব। আর এই চার্জটা দেওয়া আছে কত? মাইনাস 50 কুলম্ব, মাইনাস 50 কুলম্ব। ওকে, তাহলে আমি যদি এখন এই দুটা চার্জের মাঝখানে কোনো একটা জায়গায়, আগের বার যেভাবে করছিলাম, এই দুটো চার্জের মাঝখানে কোনো একটা জায়গায় যদি হচ্ছে আমি একটা প্লাস 1 কুলম্ব চার্জ বসাই, একটা প্লাস 1 কুলম্ব চার্জ বসাই। এবার রিমি আনসার দিবা, ঠিক আছে? রিমি আনসার দিও। যখন আমি একটা প্লাস 1 কুলম্ব চার্জ এখানে বসাবো, তখন হচ্ছে আমাদের এই প্লাস 1 কুলম্ব চার্জ আর হচ্ছে এখানে 120 কুলম্ব চার্জ প্লাস চার্জ। সো এই চার্জটা এর উপরে যে বলটা প্রয়োগ করবে সেটা কোন দিকে কাজ করবে, বাম দিকে না ডান দিকে? এই প্লাস 1 কুলম্ব চার্জের উপরে আমাদের প্লাস 120 কুলম্ব যে চার্জটা আছে, এটা একটা বল প্রয়োগ করবে। এই বলটা কোন দিকে কাজ করবে, ডান দিকে না বাম দিকে? দেখি কে কে আনসার দেয়। বলটা তো বিকর্ষণ বল। বলটা কোন বল? বিকর্ষণ বল। মুফতাসির উদ্দিন বলছে ভাই এটা তো বাইরে হবে ভিতরে না। মুফতাসির উদ্দিন একটু ঠান্ডা থাকো, বাইরে হবে ইটস ফাইন, কিভাবে হয় এটা আগে জানতে হবে, তারপরে হচ্ছে বাইরে ভিতরে দেখতেছি। তার মানে এই বলটা কাজ করবে হচ্ছে ডান দিকে, তাই না? তার মানে এটা হচ্ছে আমাদের কি বল? F1 বল। এটা হচ্ছে আমাদের F1 বল। F1 বলটা কাজ করতেছে বাইরের দিকে, মানে বাইরের দিকে বলতে ডান দিয়ে বিকর্ষণ করতেছে। কিন্তু ভাইয়া আমাদের এই যে -50 কুলম্ব আর হচ্ছে +1 কুলম্ব, এই বলটা তো তাহলে আমাদের হচ্ছে ডান দিকে কাজ করবে, কারণ আকর্ষণ করে না, তাহলে ও তো এই দিকে কাজ করবে, ওর কাছাকাছি আসতে যাবে। তাহলে আমাদের এখানে খেয়াল করো, আমাদের F1 আর F2 দুইটা বল একই দিকে কাজ করতেছে। F1, আচ্ছা এখানে হচ্ছে আমরা দেখতে পারতেছি কি যে F1 এবং F2 একই দিকে কাজ করে, F1 এবং F2 একই দিকে কাজ করে। তো যেহেতু F1 আর F2 একই দিকে কাজ করে, তাই আমি লব্ধি কিন্তু কখনোই, আমি লব্ধি যে বলটা পাবো বা লব্ধি বল অথবা নিট বল যেটা বলি, এই লব্ধি বলটা কিন্তু কখনোই হচ্ছে এই দুইটা চার্জের মাঝখানে পাবো না।
মানে এই দুইটা চার্জের মাঝখানে এই মানে মধ্যবর্তী যে দূরত্ব আছে, এই মধ্যবর্তী দূরত্বের মধ্যে কিন্তু আমি হচ্ছে এই চার্জটা পাবো না। না তাহা লেফট সাইডে হবে না, কারণ হচ্ছে এইটার সাথে এটা প্লাস চার্জ, +1 কুলম চার্জ, এইটা +120 কুলম, ওরা হচ্ছে এদিকে সরে যাবে। সো এই জন্য এটা এদিকে চলে যাচ্ছে, আর এইটা মাইনাস এটা প্লাস, তো ওরা হচ্ছে আকর্ষণ করবে, এই জন্য এটা এদিকে আসতে চাচ্ছে। বুঝতে পারছো ব্যাপারটা? যেন দুটো একই দিকে কাজ করতেছে। এই জন্য আমাদের যে তড়িৎ মানে আমাদের যেই বিন্দুতে হচ্ছে আমাদের নিট বল শূন্য হবে, সেই বিন্দুটা হচ্ছে বাইরের দিকে হবে। কোথায় হবে? বাইরের দিকে হবে। এখন আমি বলছিলাম যে বাইরের দিকে যে হবে, বাইরের দিকে যে হবে, ওই বাইরের দিকে কোন চার্জটা থেকে ধরবো আমরা? আমরা হচ্ছে ছোট চার্জটা থেকে ধরবো। কোন চার্জটা থেকে ধরবো? আমরা হচ্ছে ছোট চার্জটা থেকে ধরবো। ছোট চার্জ, তাহলে এখানে ছোট চার্জ কোনটা? এখানে ছোট চার্জ হচ্ছে -50 কুলম। তাহলে আমরা ধরে নিব যে -50 কুলম থেকে x দূরত্বে এই জায়গাটা আমি হচ্ছে +1 কুলম চার্জটা বসাবো। এইখানে হচ্ছে +1 কুলম চার্জটা বসাবো এই -50 কুলম থেকে x দূরত্বে। কত দূরত্বে? x দূরত্বে। তাহলে -50 কুলম থেকে এই টেস্ট চার্জটা যেটা আছে, টেস্ট চার্জ, সেই টেস্ট চার্জের দূরত্ব হচ্ছে x। তাহলে ভাইয়া এই যে 120 কুলম যে চার্জটা ছিল, এইটার থেকে এইখানের দূরত্ব কত? এখানের দূরত্ব হচ্ছে আমাদের যে 2 মাইক্রোমিটার, এটা হচ্ছে আমাদের টোটাল দূরত্ব d, তার মানে হচ্ছে d প্লাস x। এটা হচ্ছে আমাদের d প্লাস x। 120 কুলম চার্জ থেকে +1 কুলম চার্জ পর্যন্ত দূরত্ব। বুঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, এখন আমরা তো বললাম দুইটা বল F1 আর F2। তাহলে এইখানে যখন আমি হিসাব করব, কোথায় হিসাব করব? এই রিমি ভালো করে খেয়াল করো, আমরা যখন এইখানে হিসাব করব, আমাদের হচ্ছে দুইটা চার্জ, একটা হচ্ছে কি +120 কুলম্বের জন্য হিসাব করব, আর আরেকটা বল হিসাব করব হচ্ছে -50 কুলম্বের জন্য। তো এইখানে যখন হিসাব করব, তখন আমাদের এই যে এটা হচ্ছে আমাদের Q1, এটা হচ্ছে আমাদের Q2। তো এই Q1 এর সাথে আমাদের +1 কুলম যে চার্জটা আছে, এটা কি বল করতেছে? কি বলে? এটা হচ্ছে বিকর্ষণ বল। কোন বল? বিকর্ষণ বল। তাহলে ও হচ্ছে এই দিকে সরে যেতে যাবে। কোন দিকে? ও হচ্ছে কোন দিকে সরে যেতে যাবে? এই দিকে সরে যেতে যাবে। তাহলে F1 হচ্ছে এই দিকে সরে যেতে যাচ্ছে। আমাদের F1 বলটা হচ্ছে এই দিকে সরে যেতে যাচ্ছে, এই দিকে সরে যেতে যাচ্ছে আমাদের F1 বলটা। কোন বলটা? F1 বলটা। আর আমাদের F2 বলটা কি করবে? এটা তো মাইনাস চার্জ, -50 কুলম। তো -50 কুলম্বের সাথে কি করবে? আকর্ষণ করবে না? আকর্ষণ করলে এটা কাছাকাছি আসতে চাবে না। তো কাছাকাছি আসতে চাইলে এটা হচ্ছে F2 বলটা তাহলে এই দিকে কাজ করতেছে। তার মানে এইখানে হচ্ছে আমাদের লব্ধি বলটা অথবা নিট বলটা কত হবে? 0 হবে। সো এইখানে যদি আমাদের লব্ধি বলটা বা নিট বলটা 0 হয়, তাহলে আমরা বলতে পারবো যে F1 হচ্ছে F2। F1 কি? F2। তো এই বিন্দুতে আমাদের হচ্ছে নিট বলটা 0 হবে। তো নিট বল 0 মানে হচ্ছে আমাদের এই যে F1 F2 আমরা 1 কুলম চার্জের জন্য বের করতেছি। তার মানে এইটাই কিন্তু আমাদের আসলে যে E1 E2 বা তড়িৎ প্রাবল্য। আমাদের জিজ্ঞেস করছিল তড়িৎ প্রাবল্য শূন্য হবে, মানে নিট তড়িৎ প্রাবল্য হচ্ছে কি? তড়িৎ প্রাবল্য শূন্য হবে মানে হচ্ছে ও যেই বলে টানতেছে, ও যেই বলে টানতেছে, এই দুইটা বল হচ্ছে তড়িৎ প্রাবল্য। তো তড়িৎ প্রাবল্য আসলে থাকবে না, দুইটা মিলে ক্যান্সেলেশন হয়ে যাবে, মানে এই দুইটা ইকুয়াল ধরতে হবে। ঠিক আছে? আচ্ছা, ক্যান্সেলেশন বলতে এরকম আর কি, E1 - E2 = 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি? E1 = E2। ঠিক আছে? এখন আমরা এখানকার F1 F2 বের করব। F1 তাহলে কত ভাইয়া? F1 হচ্ছে এখান থেকে যদি আমরা বের করি তাহলে পাবো আমাদের চার্জগুলো কি কি আছে? আমাদের চার্জগুলো আছে হচ্ছে একটা 120 কুলম, তার মানে হচ্ছে K Q1 ডিভাইডেড বাই Q1 চার্জ থেকে কত দূরে আছে? ওইটা আছে হচ্ছে D প্লাস x² দূরত্বে। ঠিক আছে? আর F2 যদি বের করি, F2 হচ্ছে K Q2 ডিভাইডেড বাই হচ্ছে শুধু x²। আচ্ছা, Q1 Q2 আমরা জানি। এখন আমরা লিখবো কি? যে E1 = E2 অথবা F1 = E2, যেটা তোমার যেটা ইচ্ছা সেটা লিখে তুমি করবা। এখন আমরা যদি ক্যালকুলেশনটা করে ফেলি, জাস্ট ক্যালকুলেশনটা বাকি আছে আমাদের, বাকি সব কাজ কিন্তু ডান। তো আমাদের কি বলছি? এই দুটো সমান লিখবো, মানে K Q1 ডিভাইডেড বাই D প্লাস x এর হচ্ছে স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে K Q2 ডিভাইডেড বাই হচ্ছে x²। সো Q1 জানি, Q2 জানি। Q1 কত? 120 কুলম। Q2 কত? 50 কুলম। বসাই দিব। কে কে তো ক্যান্সেলেশন হয়ে যাবে নাকি? কে কে কি হয়ে যাবে? কে কে হচ্ছে ক্যান্সেলেশন হয়ে যাবে। এটা কি -50 ছিল? আচ্ছা,
আমাদের এই ভ্যালুটা হচ্ছে -80 হবে। এই ভ্যালুটা হচ্ছে 80 কুলম, -80 কুলম, এটা হচ্ছে -80 কুলম। আচ্ছা, তো এখন আমরা যখন এই ক্যালকুলেশনটা করব তখন ফার্স্টে আমাদের কাজ কি, কে কে ক্যান্সেল করে ফেলা, তারপরে থাকে হচ্ছে কিউ ওয়ান এর জায়গায় কত বসবে, 120 ডিভাইডেড বাই ডি প্লাস এক্স এর স্কোয়ার ইকুয়ালস টু কিউ টু এর জায়গায় কত বসবে, কিউ টু এর জায়গায় 80 ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার। এতটুকু কি বুঝতে পারছি? কারো কি অসুবিধা আছে, মানে বুঝি নাই এরকম কি কেউ আসি? বুঝতে পারে নাই এমন কি কেউ আসি? আমরা কিন্তু এইখানে চার্জের যে মাইনাস সাইনটা আছে ওটা কিন্তু কনসিডার করতেছি না, আমরা শুধু ভ্যালু নিয়ে কাজ করতেছি। সো আমরা শুধু 80 কুলম লিখছি, কি লিখছি, 80 কুলম লিখছি। আমরা কিন্তু ভ্যালু নিয়ে কাজ করতেছি না, মানে ভ্যালু নিয়ে কাজ করতেছি, মান নিয়ে কাজ করতেছি না, বুঝতে পারছি, মানে ডিরেকশন নিয়ে কাজ করতেছি না, সেই জন্য সাইনটা বাদ দিছি। আচ্ছা, এখন আমরা ক্যালকুলেশনটা করি। তাহলে আমাদের এখানে আছে ডি প্লাস এক্স স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার, ওইখানে আছে 80। সো আমরা এক্স স্কোয়ারের যে টার্মগুলো আছে এগুলো একদিকে নিয়ে আসি। তো আমাদের হচ্ছে এখানে আসবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে ডি প্লাস এক্স স্কোয়ার, আর এইখানে আচ্ছা আমরা এটা ভেঙে করি। ওয়ান টোয়েন্টি এক্স স্কোয়ার ইকুয়ালস হচ্ছে ডি প্লাস এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে 80, দেন হচ্ছে আমাদের ডি প্লাস এক্স স্কোয়ার, এটা ডিভাইডেড বাই হচ্ছে ডি প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 120 ডিভাইডেড বাই হচ্ছে 80। ঠিক আছে, এখন আমরা বাকিটা ক্যালকুলেশন করব। বাকিটা ক্যালকুলেশন করলে কিরকম হবে, এখান থেকে আমরা যদি লিখি, দেখো এই টোটাল এই এক্স এর উপরেও স্কোয়ার আছে, আবার ডি প্লাস এক্স এর উপরেও স্কোয়ার আছে। সো আমরা এক্স স্কোয়ারটাকে টোটাল জিনিসটার উপরে কিন্তু লিখে ফেলতে পারি। তো এখন আমাদের ডি কত ছিল, আসলে আমাদের ডি ছিল হচ্ছে যে আমাদের কত, 2 মাইক্রোমিটার। এই যে 2 মাইক্রোমিটার, এটা ছিল হচ্ছে আমাদের ডি। সো আমরা ডি এর জায়গায় 2 বসাই দিতে পারি। সো 2 প্লাস হচ্ছে এক্স ডিভাইডেড বাই এক্স, এই পুরাটার উপরে স্কোয়ার ইকুয়ালস টু 120কে যদি হচ্ছে আমরা 20 দিয়ে ভাগ করি তাহলে 6, আচ্ছা 20 দিয়ে আমরা বড় সংখ্যা দিয়ে ভাগ করি, 40 দিয়ে ভাগ করি, তাহলে এখানে পাবো 3, এখানে পাবো হচ্ছে 2, এরপরে হচ্ছে এখান থেকে 2/x প্লাস হচ্ছে x/x মানে 1, এইটার স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 3/2, এরপরে হচ্ছে আমাদের 2/x প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে √3/2। সো এরপরে হইল 2/x equals to √3/2 minus 1, equals to এত, এটার হচ্ছে রুট, এটা করলে আসে 1.224, 1.224 মাইনাস হচ্ছে 1 মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে 0.2247, তাহলে x ইকুয়ালস টু হচ্ছে 2 ডিভাইডেড বাই আনসার ইকুয়ালস টু হচ্ছে 8.89 মাইক্রোমিটার। সো ক্যালকুলেশনটা যার যেভাবে সুবিধা হয় সে হচ্ছে সেভাবে করবা। আমরা এইভাবে দেখাইলাম আমাদের, তাহলে x হচ্ছে 8.89 মাইক্রোমিটার। তাহলে x ছিল কতটুকু, আমাদের x ছিল হচ্ছে এই Q2 চার্জ থেকে অথবা -80 কুলম চার্জ যে ছিল তার থেকে দূরত্ব। তাহলে x ইকুয়ালস টু আমরা পেয়ে গেছি 8.89 মাইক্রোমিটার। এখন আমরা তো চাইলে হচ্ছে যে ডিটা বের করতে, ডি তো দেওয়াই আছে, আর ডি প্লাস এক্স তো জাস্ট যোগ করলে বের হয়ে যাবে। তো এটা তো আসলে কঠিন কোনো কিছু না, তাই না? বুঝতে পারছো? বুঝতে পারছো? এই জিনিসটা যদি না বুঝো তাহলে কিন্তু এক্সামে আসলে অনেক কিছু মিস করে ফেলবা। আবারও যদি না বুঝো আমি বুঝাইতে পারবো, অসুবিধা নাই, আমার কোনো ক্লান্তি নাই। কিন্তু এটা থেকে কিন্তু পরীক্ষাতে আসবে, এই টপিক থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবে, আসবেই, কোনো মিস নাই, আসবে, শিওর আসবে। সো প্রাবল্যর এই জিনিসটা বুঝতে হবে, এবং প্রাবল্য থেকে মাঝখানে অথবা সময়ে যে জিনিসটা আছে, হ্যাঁ ম্যাথ করার সময় চিহ্নটা বাদ দিতে হবে। আর আমরা বললাম যে সবসময় যে দুইটা বিন্দুর মাঝখানে হচ্ছে বিন্দুতে প্রাবল্য শূন্য হবে এরকম না, তোমাকে আগে দেখতে হবে যে দুইটা চার্জ কি সেম কিনা। দুইটা চার্জ যদি সেম না হয়, মাইক্রোতে না রেখে বাসে রাখলে কিছু হবে ভাইয়া না, তুমি চাইলে ট্রেনেও রাখতে পারো, ওইটা কোনো অসুবিধা নাই। বাট কাহিনী হচ্ছে
হ্যাঁ, তোমরা হচ্ছে যখন দেখবা যে দুটো ডিফারেন্ট চার্জ, তখন হচ্ছে মাঝখানে কিন্তু আমাদের প্রাবল্য শূন্য হবে না, আমাদের বাইরে শূন্য হবে। এখন কোনটা থেকে বাইরে শূন্য হবে? যেটা হচ্ছে ছোট চার্জ সেটা থেকে। সো আবার সবার জন্য ম্যাথটা আরেকবার রিপিট করতেছি, কারণ এই ম্যাথটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে ভাইয়া? ইন্টেন্সিটিতে E1 মাইনাস E2 ইকুয়ালস টু 0 দিয়ে করলে হবে, তোমার E1 মাইনাস E2 ইকুয়ালস টু 0 থেকে E1 ইকুয়ালস টু E2 আসে। আমি বল ধরে দেখাচ্ছি কেন? কারণ এইটা অ্যাপ্রোপ্রিয়েট বেশি। তুমি E1 ইকুয়ালস টু E2 মানে কিভাবে লিখবা? বল থেকেই তো লিখবা। বল হচ্ছে তোমার F1 F2, তুমি ওই দুটাকে 1 কুলম দিয়ে ভাগ দিচ্ছ, তাহলে আলটিমেটলি তো তোমার কি থাকবে? আলটিমেটলি কিন্তু তোমার ওই যে E1 E2ই থাকবে। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, এখন একটু আরেকবার বুঝাই, যারা এখনো বুঝি নাই তাদের জন্য আরেকবার বুঝাই। এখানে দুইটা চার্জ বলে দিছিল, একটা হচ্ছে প্লাস 120 কুলম্ব, একটা মাইনাস 80 কুলম্ব, এবং আমাদের মধ্যবর্তী দূরত্ব বলে দিছে। প্রশ্ন চাইছে যে সংযোজক রেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তো আমরা কি বের করব? তড়িৎ প্রাবল্য শূন্য কোন বিন্দুতে। তো তড়িৎ প্রাবল্য শূন্য হওয়ার আগে আগে জানতে হবে যে তড়িৎ প্রাবল্য কি জিনিস। তো এটা অলরেডি দেখাই দিছি, বেসিক তড়িৎ প্রাবল্যের বেসিক দেখাইছি, এবং দুইটা প্লাস চার্জের জন্য কি হয় সেটা দেখাইছি, আর মাইনাস চার্জেরটা হচ্ছে আমরা ম্যাথমেটিক্যালি দেখছি। সো আমরা ফার্স্টে হচ্ছে দেখবো যে দুইটা চার্জ যেহেতু ডিফারেন্ট, তার মানে এটা মাঝখানে হবে না, কোন দিকে হবে? বাইরে হবে। এখন বাইরে কোনটার থেকে বাইরে? বাইরে তো এইদিকে হইতে পারতো না? অবশ্যই হইতে পারতো। আমাকে দেখতে হবে দুইটা চার্জের মধ্যে ছোট চার্জকে। তো ছোট চার্জ হচ্ছে মাইনাস 80 কুলম, কে? মাইনাস 80 কুলম। তো মাইনাস 80 কুলম যেহেতু ছোট চার্জ, তাহলে ওর থেকে x দূরত্ব দূরে হচ্ছে আমরা এমন একটা বিন্দু পাবো যেই বিন্দুতে আমাদের তড়িৎ প্রাবল্য সমান হবে বা শূন্য হবে। আচ্ছা, তো আমরা x দূরত্ব ধরে নিছি। এখন কথা হইলো যে তাহলে Q2 চার্জ যেটা আছে সেটা থেকে এইটা পর্যন্ত দূরত্ব x, আর Q1 চার্জ থেকে এইটা পর্যন্ত দূরত্ব কত? টোটাল দূরত্ব ছিল d, এর সাথে আরো যোগ হলো x, তার মানে d প্লাস x। তো Q1 চার্জ 1 কুলম চার্জের উপরে কত বল প্রয়োগ করতেছে? k Q1 বাই d প্লাস x স্কোয়ার। Q2 চার্জ 1 কুলম চার্জের উপরে কত বল প্রয়োগ করতেছে? k Q2 ডিভাইডেড বাই x স্কোয়ার। আচ্ছা, তো যেহেতু 1 কুলম চার্জের উপরে বল প্রয়োগ করতেছে, এই জন্য 1টা তো আসলে লিখতে হয় না, লিখতে হয় না, এই জন্য লিখি নাই। এখন এই দুইটা লব্ধি বল অথবা নিট বল যদি শূন্য হয়, তাহলে কি তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা কি হবে? শূন্য হবে। সো এই জন্য আমরা হচ্ছে F1 ইকুয়ালস টু F2 ধরছি। কি ধরছি? F1 ইকুয়ালস টু F2 ধরছি। এরপরে আমাদের হচ্ছে কে ক্যান্সেলেশন হয়ে গেছে, Q1 Q2 এর ভ্যালু বসাইছি, d এর জায়গায় 2 বসাইছি, পুরো জিনিসটাকে ক্যালকুলেট করলেই আমরা হচ্ছে x এর ভ্যালুটা পেয়ে যাই। সো x হচ্ছে আমাদের এই যে Q2 কুলম থেকে বা Q2 কুলম চার্জ থেকে দূরত্ব, বা মাইনাস 80 কুলম চার্জ থেকে দূরত্ব। এইটা হচ্ছে একটা প্রশ্ন, ঠিক আছে? হ্যাঁ, x ইকুয়ালস টু 8.89 হবে। তাসমিয়া তানহা, রাইট। ভাইয়া একই ধর্মী চার্জের ম্যাথ দেখান। এই যে একই ধর্মী চার্জেরটা আমি হচ্ছে আগেই দেখাই দিছি বাবা। একই ধর্মী চার্জের ক্ষেত্রে জিনিসটা খুবই সহজ, জাস্ট মাঝখানে হবে এবং একটা থেকে হচ্ছে x ধরবা, আর একটা তাহলে d মাইনাস x হবে। তো কোনটা থেকে x ধরবা? যেটা হচ্ছে ছোট চার্জ সেটা থেকে x ধরবা, আর একটা থেকে d মাইনাস x ধরবা, তারপরে হচ্ছে পুরো জিনিসটা ক্যালকুলেট করবা। এইটা সহজ, এবং এই যেটা কঠিন সেটা দেখাই দিছি আগে। সো এইটা বুঝার কথা ভালো করে, তাই না? এটা বুঝলে ওইটা এমনিই পারবা, ওটা কোনো কঠিন কোনো কিছু না। বুঝতে পারছো? হ্যাঁ, মুখস্থ করা যাবে না, মুখস্থ করলে তো ভুলে যাবা বাবা। মুখস্থ করলে যদি একটু ঘুরাই ফিরাই আসে তাহলেই ভুলে যাবা। মুখস্থ করা যাবে না। মুখস্থ করবা না বলতে কি, ধরো তোমাকে এইখানে 120 প্লাস 120 কুলম চার্জটা দিছে না, পরীক্ষার এক্সামে দেখা গেল এইখানে একটা ছোট চার্জ দিছে, এখানে একটা বড় চার্জ দিছে, তখনও তুমি এই দিকে ধরেই করতে যাবা। তো এটা করা যাবে না, তোমাকে হচ্ছে একটু বুঝতে হবে, বুঝে করবা, তাইলে জিনিসগুলো ইজি লাগবে, ঠিক আছে? না হলে অনেক কঠিন লাগবে। বুঝলাম না, লাইভের মানুষজন কমে গেছে কেন? সবাই কি চলে গেছে? সবার ক্লাস করা শেষ? এখনো তো ক্লাসের কিছুই হয় নাই, আসল জিনিস তো বাকি আছে। এরপরে আমরা আরেকটা ম্যাথ দেখি, আসো। এটা হচ্ছে সিলেট বোর্ডে আসছে। আচ্ছা, এটা দেখবো আগে নাকি অন্য একটা দেখবো? হ্যাঁ, এরকম টাইপের তোমরা হচ্ছে প্রশ্ন দেখবা অনেক, ঠিক আছে? এরকম টাইপের প্রশ্ন তোমরা অনেক দেখবা। এটাও অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখানে আমাদেরকে বলা হয়েছে কি যে ইলেকট্রনের প্রবাহ কোন দিকে হবে বিশ্লেষণ করো। সো এইটার জিনিসের জানার আগে আর একটু মানে বেসিকটা পড়াই। সেটা হচ্ছে একটা নতুন টার্ম আমরা একটু জানি, সেটা হচ্ছে বিভব। কি? বিভব অথবা পোটেনশিয়াল। তড়িৎ বিভব অথবা পোটেনশিয়াল, এটা কি জিনিস? এইটা হচ্ছে যে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়। কি পরিমাণ? যে পরিমাণ কাজ করতে হয়। সো আমরা যদি বলি যে কিউ চার্জকে
আনতে হচ্ছে আমাদের ডব্লু পরিমাণ কাজ করতে হয়, তাহলে প্লাস 1 কুলম অথবা 1 কুলম চার্জকে আনতে আমাদের কাজ করতে হয় হচ্ছে ডব্লু ডিভাইডেড বাই কিউ পরিমাণ। সো এই যে ডব্লু ডিভাইডেড বাই কিউ পরিমাণ কাজ, এটাই হচ্ছে মূলত হচ্ছে আমাদের কি বিভব, যেটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? ভি দিয়ে প্রকাশ করি। তার মানে ভি ইকুয়ালস টু হচ্ছে ডব্লু বাই কিউ। বিভবের আর একটা সূত্র আছে, এবার আর একটা সূত্র হচ্ছে ভি ইকুয়ালস টু কে কিউ ডিভাইডেড বাই আর। ঠিক আছে, বিভবের এই দুইটা সূত্র, একটা হচ্ছে ভি ইকুয়ালস টু ডব্লু বাই কিউ আর একটা হচ্ছে কে কিউ বাই আর। বিভবের দুইটা একক আছে, একটা হচ্ছে জুল পার কুলম, বিভবের একক জুল পার কুলম, আর আরেকটা হচ্ছে ভোল্ট। সো 1 জুল পার কুলম ইকুয়ালস টু 1 ভোল্ট। দুইটা সেমই জিনিস, ভোল্টটা হচ্ছে এসআই একক, এই জন্য আমরা ম্যাথ করার সময় সবসময় ভোল্ট ইউজ করব। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া বিভব কেন বুঝাইলেন বা বিভব কেন লাগবে? ইলেকট্রনের প্রবাহ, ইলেকট্রন হচ্ছে কি একটা ঋণাত্মক চার্জ না? ইলেকট্রন হচ্ছে একটা ঋণাত্মক চার্জ। তো এই ইলেকট্রনের প্রবাহ বা ঋণাত্মক চার্জ হচ্ছে সবসময় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। কি করে? নিম্ন বিভবের দিকে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যায় ইলেকট্রন অথবা ঋণাত্মক চার্জ। আর ধনাত্মক চার্জ কি করে? ধনাত্মক চার্জ হচ্ছে আমাদের উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। সবাই এই জিনিস দুটো একটু মনে রাখবো, ঠিক আছে? তাহলে হচ্ছে পারবা। ঋণাত্মক চার্জ আর ধনাত্মক চার্জ, একটা হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায় আর একটা হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। তাহলে দুইটা যদি হচ্ছে তোমার কাছে পরিবাহী দেওয়া থাকে অথবা দুইটা বস্তু দেওয়া থাকে, ওই বস্তু দুইটার তুমি যদি হচ্ছে বিভব বের করে ফেলতে পারো, তাহলে তুমি বলতে পারবা যে কোনটা থেকে কোনটাতে হচ্ছে ইলেকট্রন যাবে। বুঝতে পারছো? কোনটা থেকে কোনটাতে হচ্ছে ইলেকট্রন যাবে। আরে সেই নিজেরা সুন্দর মতো কথা বলতেছে। আগের ম্যাথে টি ইকুয়ালস টু 2 মাইক্রোফ্যারাডে, তুমি 2 মাইক্রোফ্যারাডে ধরে করতে পারবা, তুমি 2 মিটার নিয়ে করতে পারবা, কোনো অসুবিধা নাই। আনসার তোমার সেমই আসবে, 8.89 মাইক্রোমিটারই আসবে অথবা 8.89 × 10⁻⁻6 মিটারই আসবে। ঠিক আছে ভাইয়া? বুঝতে পারছো আগের ম্যাথের ব্যাপার? আচ্ছা, এখন আমাদের এই জিনিসটা বুঝাইলাম কেন? তার মানে আমাদেরকে বিভব বের করে তারপরে হচ্ছে বলতে হবে যে কোনটা থেকে কোনটাতে যাবে। স্পর্শ করানোর পরে এরকম দুইটা চার্জকে স্পর্শ করাবো, স্পর্শ করানোর পরে তাদের কি চেঞ্জ হবে বা কি কি জিনিস পরিবর্তিত হবে, ওই জিনিসটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে। তাহলে এইখানে একটা দুইটা চার্জ দেওয়া আছে, দেখো এ চার্জ আর হচ্ছে বি চার্জ। তোমাকে বলছে এ চার্জটা দেওয়া আছে +50 কুলম। প্রশ্ন হচ্ছে যে এ এবং বি বস্তুকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রনের প্রবাহ কোন দিকে হবে। যদি আমি হচ্ছে এ এবং বি কে পরিবাহী তার দ্বারা যুক্ত করি, তাহলে আমার ইলেকট্রনের প্রবাহ হচ্ছে কোন দিকে হবে, এইটা হচ্ছে আমাকে বের করতে বলছে। এখন আমার একটা ঝামেলা আছে এখানে। ঝামেলাটা কি? ঝামেলাটা হচ্ছে এইটা হচ্ছে আমার Q1 চার্জ, এটা হচ্ছে আমার কি চার্জ? Q1 চার্জ। এটা আমার কাছে দেওয়া আছে, বাট এইখানে আমার কাছে কিন্তু Q2 চার্জটা দেওয়া নাই। Q2 চার্জটা দেওয়া নাই। আবার একটা ঝামেলা হচ্ছে, এই যে এফটা দেওয়া আছে, এই এফটা কি আকর্ষণ ধর্মী না বিকর্ষণ ধর্মী, এটাও কিন্তু বলে দেয় নাই। মানে এটা কি আকর্ষণ ধর্মী বল নাকি বিকর্ষণ ধর্মী বল, তাও কিন্তু বলে দেয় নাই। তুই সেটা বলে দিত তাহলে আরেকটু সহজ হতো জিনিসটা। তো আমার হচ্ছে দুইটা চার্জের বিভব বের করা লাগবে, মানে এইটার জন্য বিভব বের করা লাগবে V1 এবং এইটার জন্য বিভব বের করে দেখা লাগবে, আচ্ছা VA ধরে এটাকে, কারণ এটা তো এ পরিবাহী, সো এটা হচ্ছে VA বের করে দেখা লাগবে এবং VB বের করে দেখা লাগবে। সো এই দুটো যদি বের করতে হয়, এই দুইটার চার্জ জানতে হবে। একটার চার্জ আমি জানি আর একটার চার্জ জানি না, কিন্তু ওই চার্জটা কিন্তু আমি বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? কিভাবে বের করতে পারবো? আমরা বের করতে পারবো যদি হচ্ছে আমাদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া থাকে, বল দেওয়া থাকে আর আরেকটা চার্জ দেওয়া থাকে, তাইলে আমাদেরকে সবকিছুই দেওয়া আছে। সো আমরা একটু করে ফেলি, তাই না? আমরা একটু করে ফেলি। আমরা জানি F = K Q
এ ইন্টু হচ্ছে কিউ বি ডিভাইডেড বাই ডি স্কোয়ার। আমাদের কাছে দেখো কিউ এ দেওয়া আছে 50 কুলম, তারপর আমাদের কাছে এফ দেওয়া আছে, যা যা দেওয়া আছে ওগুলো একটু লিখে ফেলো, হ্যাঁ সাইডে সুন্দর করে লিখে ফেলো যা যা দেওয়া আছে। আমাদের কাছে কিউ এ দেওয়া আছে হচ্ছে +50 কুলম, তারপরে আমাদের কাছে দেওয়া আছে হচ্ছে এফ 3.6 × 10⁻11, এফ ইকুয়ালস টু 3.6 × 10⁻11 নিউটন। তারপরে হচ্ছে আমাদের কাছে দেওয়া আছে মধ্যবর্তী দূরত্ব ডি ইকুয়ালস টু 5 মিটার। আমাদেরকে কিউ বিটা বের করতে হবে, কিউ বি কত, এবং আমরা আরেকটা জিনিসের ভ্যালু অলরেডি জানি, সেটা হচ্ছে কে, কে হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2 শূন্য মাধ্যমে। তো এখন আমরা কিউ বিটা বের করবো, সো আমরা একটু ক্যালকুলেশনটা করে ফেলি। এখান থেকে আমাদের হচ্ছে কিউ এ ইন্টু কিউ বি ইন্টু কে ইকুয়ালস টু হচ্ছে এফ ডি স্কোয়ার, তাইলে আমাদের কিউ বি ইকুয়ালস টু হবে হচ্ছে এফ ইন্টু ডি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ এ ইন্টু হচ্ছে কে। সো ভ্যালুগুলো বসাই ফেলো। আমাদের কিউ বি ইকুয়ালস টু এফ এর জায়গায় বসবে হচ্ছে 3.6 × 10⁻11, ডি এর জায়গায় বসবে হচ্ছে 5 এর স্কোয়ার, কে এর জায়গায় বসবে হচ্ছে 50, আর কে এর জায়গায় বসবে হচ্ছে 9 × 10⁹9। সবগুলো ভ্যালু বসাইলাম। এখন হচ্ছে আমরা কিউ বি এর ভ্যালুটা বের করব। সো আমরা ক্যালকুলেশনটা করি। ক্যালকুলেটর তো সবাই ইউজ করতে পারো, তাই না? এটা তো না পারার কিছু নাই। একজন জিজ্ঞেস করছে টেস্ট পরীক্ষায় পদার্থে কে কত পাবা, এটা ডিপেন্ড করতেছে আজকের ক্লাসের উপরে। আজকের ক্লাস কেমনে সবাই করতেছে, স্থির তড়িৎ থেকে একটা সিকিউ কমন পাওয়ার জন্য, আর হচ্ছে কয়জন লাইভটা শেয়ার করতেছে এটার উপরে, কারণ লাইভটা শেয়ার করলে একটা নোট পাবে যেখান থেকে হচ্ছে একটা প্রশ্ন কমন আসবে। আচ্ছা, এরপর নিচে হচ্ছে 50 ইন্টু হচ্ছে 9 × 10⁹9। এটা যদি করি তাহলে আমাদের কিউ বি আসতেছে হচ্ছে 20 কুলম। কত আসতেছে? 20 কুলম। এখন ভাইয়া একটা জিনিস বলো তো, আমরা কি বলতে পারবো যে এই 20 কুলম চার্জটা আসলে প্লাস চার্জ? অনেকেই বলতেছে 20 কুলম 20 কুলম 20 কুলম। এখন কথা হচ্ছে ভাই, আমি তো বলতে পারবো না যে এই 20 কুলম চার্জটা কি +20 নাকি -20, কারণ হচ্ছে আমার কাছে যে ফোর্সটা দিছিল এই ফোর্সটা তো আকর্ষণধর্মী বল না বিকর্ষণধর্মী বল সেটা বলে দেয় নাই। যদি আমাকে বিকর্ষণধর্মী বল বলতো তাহলে কিন্তু আমি বলতে পারতাম যে প্লাস, কারণ আগেরটা অলরেডি প্লাস আছে, তো যেটা বের হয়েছে সেটাও প্লাস, তার মানে হচ্ছে বিকর্ষণধর্মী বল। আর যদি হচ্ছে বলতো যে আকর্ষণধর্মী বল তাহলে কিন্তু আমাদের মাইনাস হইতো, কি হইতো? মাইনাস হইতো। বাট আমাদের হয়েছে কি? আমাদের হয়েছে হচ্ছে শুধু 20, এবং এটাকে আমাকে এখন দুটো নিয়ে কাজ করতে হবে। একটা হচ্ছে +20 আর একটা হচ্ছে কি -20, এইদার +20 অথবা -20, তার মানে প্লাস মাইনাস দুইটাই হইতে পারে। এই চার্জটার ভ্যালু প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, বুঝছো? এটার ভ্যালু কি হইতে পারে? প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে। আচ্ছা, কিছু কিছু স্টুডেন্টের সেন্স অফ হিউমার অনেক ভালো। একজন বলছে জি ভাইয়া বলতে পারবো, কারণ বলতে যে কোনো টাকা লাগে না। আসলে টাকার জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, জীবনে বেঁচে থাকার জন্য টাকার গুরুত্ব অপরিসীম, ঠিক আছে? আচ্ছা, এখন আসো, আমরা কিউবি তো বের করে ফেললাম, আমরা বের করবো এখন হচ্ছে বিভব। আমাদেরকে বিভব বের করতে হবে দুইটা চার্জের জন্য। তো আমরা যদি হচ্ছে এ চার্জের জন্য বিভব বের করি, দুইটা চার্জের জন্য আমাদেরকে বিভব বের করতে হবে, এবং বিভব বের করে আমরা বলতে পারবো যে কোনটা থেকে কোনটাতে ইলেকট্রন যাবে। তাহলে আমরা যদি এ চার্জের জন্য বের করি, এ চার্জের জন্য বিভব, এ চার্জের জন্য বিভব কিভাবে বের করব? এ চার্জের জন্য তুমি বিভব বের করতে চাই, একটা জিনিস দেখো, এই দুইটার জিনিসের কথা বলা আছে যে এদের আকৃতি সেম। এদের আকৃতি কি? সেম। সো এদের আকৃতি সেম মানে ওর যে ব্যাসার্ধ আর হচ্ছে ওর যে ব্যাসার্ধ, এই দুজনের ব্যাসার্ধ কিন্তু সেম। তো ওর ব্যাসার্ধ যদি আমি ধরে নেই আর, তাহলে ওর ব্যাসার্ধ কিন্তু হবে হচ্ছে আর, ঠিক আছে? দুজনের ব্যাসার্ধ কিন্তু সেম, দুজনের আকৃতি সেম, এটা প্রশ্নে বলে দিছে। আচ্ছা, যেহেতু প্রশ্ন এটা বলে দিছে, তাহলে আমরা এখন এ চার্জের জন্য যদি বিভব বের করতে চাই VA, তাহলে সেটা কি হবে? VA ইকুয়ালস টু হচ্ছে K ইন্টু QA ডিভাইডেড বাই আর, K ইন্টু QA ডিভাইডেড বাই আর। তাহলে আমাদের VA ইকুয়ালস টু হচ্ছে আমরা লিখতে পারি K, Q এর জায়গায় হচ্ছে আমরা লিখবো কত? 50, তাই না? আমাদের QA হচ্ছে 50, তো 50
ডিভাইডেড বাই আর। তার মানে আমরা এইভাবে লিখতে পারি জিনিসটাকে যে ভি এ ইকুয়ালস টু হচ্ছে কে বাই আর ইন্টু 50। দেখো কে বাই আর কিন্তু মানে এ গোলকের জন্য এবং বি গোলকের জন্য সেম, কারণ কে তো কনস্ট্যান্ট, সবসময় কে 9 × 10⁻৯ থাকবে। আর আমাদের যে আর এর ভ্যালুটা কি, আর এর ভ্যালুটা হচ্ছে বললাম যে দুটো একই আকৃতির, দুজনের ব্যাসার্ধ সেম, সো এইটাও সেম থাকবে। তার মানে এইটা নিয়ে আমাদের আসলে মাথা ব্যথা নাই, আমাদের দেখতে হবে যে ভি বি এর জন্য এই সংখ্যাটার চেয়ে বড় সংখ্যা আসে কিনা, যদি হচ্ছে আমরা প্লাস বি ধরি। এখন বি চার্জের জন্য যদি হচ্ছে আমরা কিউ বি ইকুয়ালস টু +20 কুলম্ব ধরি, তখন আমাদের ভি বি ইকুয়ালস টু আসে হচ্ছে কে ইন্টু 20 ডিভাইডেড বাই আর, অথবা কে বাই আর ইন্টু হচ্ছে 20। আবার আমি যদি কিউ বি ইকুয়ালস টু -20 কুলম্ব ধরি, কারণ আমি তো জানি না যে আমার চার্জটা কি প্লাস না মাইনাস, তাহলে ভিবি ইকুয়ালস টু আসবে হচ্ছে মাইনাস কে বাই আর ইন্টু হচ্ছে 20। এখন একটু খেয়াল করো যে আমাদের এই যে ভিবি আসছে এবং এই যে ভিবি আসছে, এই দুইটা ভিবি কিন্তু ভি এর থেকে ছোট, দুই ক্ষেত্রেই ভিবি হচ্ছে ভি এ থেকে ছোট, মানে বিভব বি গোলকের বিভব এ গোলকের বিভব থেকে কম। তাহলে আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যে ইলেকট্রন অর্থাৎ ঋণাত্মক চার্জ সবসময় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাবে। সো যেহেতু দুইটা গোলকের মধ্যে আমাদের বি এর বিভব এর চেয়ে ছোট হয়েছে, বি এর বিভব কি হয়েছে, এর চেয়ে ছোট হয়েছে, তাই আমরা বলতে পারি যে ইলেকট্রন বি থেকে এর দিকে যাবে, ইলেকট্রন বি থেকে এতে যাবে। বুঝা গেছে? ইলেকট্রন কি করবে, বি থেকে এতে যাবে। বুঝছো? আচ্ছা, আমি বুঝলাম না আমাদের মানুষজন তো কমে গেল কেন হঠাৎ করে? একটু আগে তো অলমোস্ট 230 জনের মতো দেখতেছিল, এখন এত হঠাৎ করে মানুষ কমে গেল কেন? হ্যাঁ, এটা কি সবাই বুঝতে পারছি যে আমাদের হচ্ছে বিভব বের করে কিভাবে আমরা বলতে পারবো যে ইলেকট্রন কোনটা থেকে কোনটায় যাবে? আমাদের প্রশ্নটা যে ছিল যে ইলেকট্রনের প্রবাহ কোন দিকে হবে, এটা কি আমরা এখন বুঝতে পারছি? শেষের দিকে বুঝে নাই একজন বসে, শেষের দিকে না বুঝার কিছু নাই। শেষের দিকে আমরা হচ্ছে যে কিউ বি চার্জটা বের করে ফেলছিলাম বলের সূত্র দিয়ে, কুলম্বের সূত্র দিয়ে কিউ বিটা বের করছিলাম। সো কিউ বিটা প্লাস না মাইনাস এটা আমরা জানি না, সো আমাদেরকে দুইটা জিনিস নিয়েই কাজ করতে হবে, প্লাসের জন্য বের করতে হবে, মাইনাসের জন্য বের করতে হবে। সো আমরা ফার্স্টে হচ্ছে এ চার্জের নিয়ে কোনো ঝামেলা নাই, এ চার্জের বিভব বের করে ফেলছি কিউ এ বাই আর, কে কিউ এ বাই আর এটা দিয়ে। সো কে আর আর এই দুটো কনস্ট্যান্ট জিনিস, তো দুজনের ক্ষেত্রে সেম থাকবে, সো এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদেরকে দেখতে হবে যে কে বাই আর এর কত গুণ এইটা আর এইটা কত গুণ হয়। তো যখন আমি +20 কুলম্ব নিয়ে কাজ করতেছি, তখন কে বাই আর ইন্টু 20, এটা অবশ্যই 50 থেকে ছোট, এটা নিয়ে তো কারো কোনো সন্দেহ নাই যে 20 হচ্ছে 50 থেকে ছোট। আর এটার ক্ষেত্রে যখন মাইনাস নিয়ে কাজ করছে তখন হচ্ছে -20, তার মানে -20 তো অবশ্যই 50 থেকে ছোট। ঠিক আছে? উম্মে আথিয়া, তোমার কমেন্ট আমি দেখছি, বাট তুমি যে কমেন্ট করতেছো ওইটা আসলে আমার রাখার মতো, মানে আমি আসলে রাখতে পারবো না, এই জন্য আসলে শুনতেছি না, মানে গান টান গাওয়া সম্ভব না ক্লাসে। ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমরা ধারকত্বের একটা ম্যাথ দেখি। ঠিক আছে, আমরা মোটামুটি সবকিছু দেখে ফেলছি, এখন আমরা ধারকত্বের একটা, আল্লাহ গোলকই তো আঁকা হয় নাই, ধারকত্বের একটা ম্যাথ দেখবো। তো ধারকত্বের একটা ম্যাথ একটু দেখি আগে। তো ধরো এখানে একটা ধারক, মানে তোমার কাছে একটা গোলক আছে, একটা গোলক আছে যেটার হচ্ছে, যেটার মধ্যে চার্জ আছে হচ্ছে, এটার মধ্যে বললাম যে চার্জ আছে 0.22 ন্যানো কুলম্ব, আর এটার ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার। ঠিক আছে, একটা গোলক আছে যার ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার এবং যার মধ্যে 2 সেন্টিমিটার এবং যার মধ্যে চার্জ আছে হচ্ছে 0.22 ন্যানো কুলম্ব। এটা হচ্ছে একটা গোলক, এই গোলক, এটা হচ্ছে এই গোলক।
এখন আমাকে প্রশ্ন বলছে যে এই গোলকটির ধারকত্ব নির্ণয় করো। ধারকত্ব খুবই সহজ জিনিস। ধারকত্ব কি জিনিস? ধারকত্ব হচ্ছে ধারকত্ব অথবা ক্যাপাসিটেন্স। ধারকত্ব অথবা ক্যাপাসিটেন্স, এটা খুবই সহজ। এটা একটা ক্লাস নিছিলাম পেইড ব্যাচে। আমি এই চ্যাপ্টারটা পড়াই নাই যদিও, বাট এই চ্যাপ্টারের দুইটা ক্লাস নিছিলাম। ধারকত্বের ক্লাসটা আমি পেইড ব্যাচে নিছিলাম। সো যারা যারা পেইড ব্যাচের ক্লাস আসো আমাদের এখানে, ধারকত্বের কনসেপ্ট খুব ভালো করে ক্লিয়ার করতে চাও, তারা হচ্ছে আমার ওই রেকর্ড ক্লাসটা একটু দেখে নিয়ে এসো, মানে দেখে আইসো আর কি। ওই ক্লাসটা দেখলে তোমার ধারকত্ব রিলেটেড যত সমস্যা আছে সব সমস্যার সমাধান হয়ে যাবে। ওই ক্লাসটাতে আমি একদম ইন ডিটেইলসে ধারকত্ব পড়াই দিছি। আর যারা পেইড ব্যাচের নাই, এখানে যারা ফ্রি স্টুডেন্ট আছে আমাদের, তারা একটু খেয়াল করো। ধারকত্ব হচ্ছে কি, যে কোন পরিবাহীর বিভব এক ভোল্ট যদি হচ্ছে বাড়াইতে চাই, কত ভোল্ট বাড়াইতে চাই? 1 ভোল্ট বাড়াতে প্রয়োজনীয় চার্জ, ঠিক আছে, প্রয়োজনীয় চার্জ। তো ধরো আমি বললাম যে কোনো পরিবাহীর ক্ষেত্রে ভি ভোল্ট বিভব বাড়াইতে আমার চার্জ লাগে হচ্ছে কিউ পরিমাণ। তাইলে ভাইয়া 1 ভোল্ট চার্জ বাড়াইতে আমার চার্জ, মানে 1 ভোল্ট বিভব বাড়াইতে আমার চার্জ লাগবে হচ্ছে কিউ বাই ভি পরিমাণ। সো এই যে কিউ বাই ভি, এইটাই হচ্ছে আমার ক্যাপাসিটেন্স সি। এটাই হচ্ছে আমার ক্যাপাসিটেন্স কি? সি। এই ধারকত্বর একক হচ্ছে, এই অনুযায়ী যদি আমরা চিন্তা করি তাহলে কুলম্ব পার ভোল্ট আসার কথা, বাট ধারকত্বের এসআই একক হচ্ছে ফ্যারাড। ধারকত্বের এসআই একক হচ্ছে কি? ফ্যারাড। এটাকে বড় হাতের এফ দিয়ে লেখা হয়, ফ্যারাড। আচ্ছা, তো আমাদেরকে বের করতে বলছে ধারকত্ব, যেটা হচ্ছে একটা গোলকের ধারকত্ব বের করতে বলছে। সো গোলকের ধারকত্ব বের করার ফর্মুলা আবার আলাদা। গোলকের ধারকত্ব সি ইকুয়ালস টু হচ্ছে আর বাই কে। ঠিক আছে, সি ইকুয়ালস টু হচ্ছে আর বাই কে। এখানে আর কি? আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ, আর কে হচ্ছে কুলম্বের ধ্রুবক। দেখো তাহলে যেহেতু কুলম্বের ধ্রুবক হচ্ছে একটা ধ্রুবক, তার মানে আমরা এখান থেকে বলতে পারি না যে সি প্রপোর্শনাল আর। তো গোলকের ক্ষেত্রে ধারকত্ব হচ্ছে ব্যাসার্ধের সমানুপাতিক। তার মানে ব্যাসার্ধ যদি বাড়ে তাহলে আমাদের ধারকত্ব কি হবে? বাড়বে। সো যেই গোলকের ব্যাসার্ধ যত বড়, অর্থাৎ যেই গোলক যত বড় আকারে, সেই গোলকের ধারকত্ব তত বেশি। তাহলে আমাদের এইখানে বের করতে বলছে ধারকত্ব, আমাদের কাছে ব্যাসার্ধ আর দেওয়া আছে, তো আর দেওয়া আছে, সিও দেওয়া আছে। সি তো আর লাগবে না, সি হচ্ছে মানে চার্জের পরিমাণ দেওয়া আছে, চার্জের পরিমাণ হচ্ছে কিউ তো আর লাগতেছে না এই ম্যাথের জন্য, আমাদের লাগতেছে শুধুমাত্র ব্যাসার্ধ। তাহলে আমরা হচ্ছে যদি গোলকের ব্যাসার্ধ দিয়ে ধারকত্বটা বের করে ফেলি, তাহলে ধারকত্ব সি ইকুয়ালস হচ্ছে আর বাই কে। আর হচ্ছে এখানে 2 সেন্টিমিটারে দেওয়া আছে, বাট সেন্টিমিটারকে আমার হচ্ছে মিটারে কনভার্ট করে নিতে হবে, এসআই ইউনিটে কনভার্ট করে নিতে হবে। সো আর ইকুয়ালস হচ্ছে 2 সেন্টিমিটার ইকুয়ালস হচ্ছে 0.02 মিটার। 100 দিয়ে ভাগ করলে 0.02 আসে। সো 0.02 ডিভাইডেড বাই কে হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এবার বাকিটা ক্যালকুলেশন করলে তুমি হচ্ছে আনসারটা পেয়ে যাবা। 0.02 ডিভাইডেড বাই হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, কত আসতেছে? 2.22 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12। 2.22 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ফ্যারাড। বুঝতে পারছো? কে কে বাবার আইডি চালাও আমার মতো? কেন 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 এই প্রশ্ন? পড়াশোনার খবর নাই, বাবার আইডি কে চালায়, মার আইডি কে চালায়, কি দিয়া ভাত খাইছো, তোমার বাড়ি কই, তোমার এলাকার কি জনপ্রিয়, দেশের কি পরিস্থিতি, এই সব নিয়ে তো কাহিনী। আর একজন বলতেছে হায়ার ম্যাথ ইজি নাকি ফিজিক্স ইজি। ফিজিক্স ইজি তো ইজি আছেই, ফিজিক্স তো সেরা ভাইয়া, ফিজিক্স তো সেরা। এখানে মনে হয় যশোর বোর্ডের কেউ নেই। কে বলছে? আছে তো, এই প্রশ্নটাই যশোর বোর্ডে আসছে, এই প্রশ্নটাই হচ্ছে যশোর বোর্ড 2024-এ আসছে। এইটা যশোর বোর্ড 2024-এর একটা প্রশ্ন, ঠিক আছে? আপনারা ধারকত্ব বুঝছেন? আপনারা কি ধারকত্ব বুঝতে পারছেন?
অল ক্লিয়ার ভাইয়া, অল ক্লিয়ার, অল ক্লিয়ার। ওকে ওকে, জোস। সো ধারকত্বের কাহিনী গেল। এখন আসি পরের যে প্রশ্নটা বলছে, দুইটা গোলক আছে এখানে, আর একটা গোলক আঁকতে হবে আমাদেরকে, যেটা ধারকত্ব দেওয়া আছে, সঞ্চিত শক্তিও বলা আছে। সো আর একটা গোলক আছে এখানে, আর একটা গোলক আছে, এবং এই গোলকের ধারকত্ব তোমাকে বলে দিবে, এটা হচ্ছে বি গোলক, আর সঞ্চিত শক্তিও বলে দিচ্ছি। সো এই গোলকের ধারকত্ব কত বলছে? এই গোলকের ধারকত্ব বলছে হচ্ছে 20 মাইক্রোফ্যারাডে। 20 মাইক্রোফ্যারাডে। এই দেখো, মাইক্রোফ্যারাডে, ন্যানো ফ্যারাডে, এইসব ইউনিট কিন্তু তোমরা পাবা, ঠিক আছে? আর এইসব ইউনিট পাইলে সেগুলোকে হচ্ছে কনভার্ট করে তোমার এসআই ইউনিট অর্থাৎ ফ্যারাডেতে নিয়ে নিতে হবে, বা ফ্যারাডে নিতে হবে 0.225 জুল। আচ্ছা, এই দুটো জিনিস দেওয়া আছে। তোমাকে প্রশ্ন বলা হয়েছে উদ্দীপকের গোলকদ্বয় পরিবাহীর তার দ্বারা সংযুক্ত করলে ইলেকট্রনের প্রবাহ কোন দিকে হবে। এটা আমি করে দিব না, এটা জাস্ট আমি বলে দিব যে কিভাবে করবা। এখানেও ইলেকট্রনের প্রবাহের দিক বের করতে বলছে। আগেরটাতেও দেখো আমরা কিন্তু একটা ইলেকট্রনের প্রবাহের দিক বের করে ফেলছিলাম একটা ম্যাথে। কি বের করছিলাম? বিভব বের করছিলাম। কি বের করছিলাম? বিভব বের করছিলাম। সো এইখান থেকে ধারকত্বের সূত্র থেকে আমাদের যদি বিভব বের করতে হয়, দুইটা ফর্মুলা অলরেডি আমি জানি। এখান থেকে দেখো, আমি কিন্তু কিউ আমার কাছে দেওয়া আছে, আবার এইটার আমি হচ্ছে সি অলরেডি বের করে ফেলছি। এটার সি বের করছি হচ্ছে 2.22 ইন্টু 10⁻⁻12 ফ্যারাডে বের করে ফেলছি। সো এইখান থেকে এইটার বিভব আমি বের করতে পারবো না, যে সি ইকুয়ালস টু কিউ বাই ভি, এইটা ফর্মুলা যদি হয় তাহলে ভি ইকুয়ালস টু কি? ভি ইকুয়ালস টু হচ্ছে কিউ বাই সি। এই ফর্মুলা দিয়ে আমি হচ্ছে এই এ গোলকের বিভব বের করে ফেলতে পারবো। আর বি গোলকের ক্ষেত্রে আমরা একটা ঝামেলায় পড়ে গেছি। কি ঝামেলা? এখানে হচ্ছে আমাদের ধারকত্ব দেওয়া আছে আর সঞ্চিত শক্তি দেওয়া আছে। সো এখন আমরা কি করব? এখন আর একটা ফর্মুলা আমরা একটু দেখব। ধারকত্ব আর সঞ্চিত শক্তি দেওয়া থাকলে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব সেটা একটু দেখব। তো যদি ধারকত্ব আর সঞ্চিত শক্তি দেওয়া থাকে, আমাদের সঞ্চিত শক্তি, ধারকের সঞ্চিত শক্তির ফর্মুলা আছে একটা, ঠিক আছে? ধারকের সঞ্চিত শক্তি ইউ ইকুয়ালস টু হাফ সি ভি স্কোয়ার। এটাকে আরো অনেকভাবে লেখা যায়। তোমার হচ্ছে কনভার্সনটা এরকম হবে যে সি ইকুয়ালস টু যেহেতু কিউ বাই ভি, তাহলে আমি সি এর জায়গায় কিউ বাই ভি বসাই দিতে পারি। কিউ বাই ভি বসাইলে, এটা যদি কিউ বাই ভি বসাই তাহলে এখানে আসে হচ্ছে হাফ কিউ ভি। আবার এখান থেকে আমরা লিখতে পারি ভি ইকুয়ালস টু, আমরা জানি হচ্ছে কিউ বাই সি, এইটা যদি এখানে বসাই তাহলে আমাদের এখানে আসে হচ্ছে হাফ সি ইন্টু হচ্ছে ভি এর স্কোয়ারের জায়গায় হচ্ছে কিউ স্কোয়ার বাই সি স্কোয়ার। সো এখানে সি সি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমাদের থাকবে হচ্ছে 1/2 কিউ স্কোয়ার বাই সি। এই দেখো, এই তিনটা ফর্মুলা দিয়ে আমরা হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি বের করে ফেলতে পারি। তো আমাদের ওইখানে ধারকত্ব দেওয়া ছিল, সঞ্চিত শক্তি দেওয়া ছিল, মানে হচ্ছে এই যে সঞ্চিত শক্তি দেওয়া আছে, ধারকত্ব দেওয়া আছে, তুমি এখান থেকে ভিটা বের করবা। তোমার কাছে সঞ্চিত শক্তি ইউ দেওয়া আছে, ধারকত্ব দেওয়া আছে, এইটা হচ্ছে বের করতে হবে। এইটা বের করবা এটার জন্য, আর এইটার জন্য তো বের করা দেখাই দিলাম। দুইটা বের করবা, বের করে হচ্ছে যেটা কম সেটা থেকে যেটা বড় সেটাতে হচ্ছে ইলেকট্রন যাবে, ঠিক আছে? যেটা কম সেটা থেকে হচ্ছে ইলেকট্রন যাবে। ইজি না ভাইয়া, ইজি না। ফিজিক্স হচ্ছে মানে কি বলে, রয়্যাল সাবজেক্ট, ঠিক আছে? ইজি তো সবই, স্টুডেন্টদের কাছে সবই ইজি। কি বলো তোমরা? ফয়সাল ভাই একটা ক্লাস লাগানোর চেষ্টা করতেছে হায়ার ম্যাথ ভার্সেস ফিজিক্স, বাট আমরা হচ্ছে এগুলাতে না যাই। আমরা সবাই ভালো এটাই মেনে নিই আর কি, ঠিক আছে? কারণ দেখা গেছে ফিজিক্সে অনেক কিছুতে যে আমাদের কি লাগে, হায়ার ম্যাথ লাগে। হায়ার ম্যাথ ছাড়া তুমি যখন ইন্টারমিডিয়েটে যাবা ম্যাক্সিমাম ফর্মুলা ডেরিভেশন করা লাগবে। তো ইন্টিগ্রেশন ক্যালকুলাস, তারপর হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, এগুলো অনেক বেশি লাগবে। শেষের সূত্র দুটা কেমনে আসলো এটা দেখাই দিছি তো ভাইয়া। এই যে সি ভি স্কোয়ার, সি এর জায়গায় কিউ বাই ভি বসাইলে আমার হচ্ছে কি হয় দেখো, হাফ সি ভি স্কোয়ার। সি ইকুয়ালস টু কি বসাইতে পারি? কিউ বাই ভি বসাইতে পারি। তাহলে হচ্ছে হাফ কিউ বাই ভি ইন্টু হচ্ছে ভি স্কোয়ার। এখানে ভি স্কোয়ার আর ভি কাটাকাটি করলে কি থাকে? শুধু ভি থাকে। তো এখান থেকে লিখতে পারি হাফ কিউ ভি, এই যে হাফ কিউ ভি। আর একটা হচ্ছে ভি এর জায়গায় আমরা লিখতে পারি কিউ বাই সি। সো এই যে ভি আছে, যে সি ভি স্কোয়ারের যে ভি ছিল সেখানে আমি হাফ সি ভি স্কোয়ারের জায়গায় আমি লিখলাম হচ্ছে কিউ বাই সি। কিউ বাই সি এর উপরে তাহলে কি একটা স্কোয়ার, তো এখান থেকে আমাদের আসে হাফ ইন্টু সি ইন্টু হচ্ছে কিউ স্কোয়ার বাই হচ্ছে সি স্কোয়ার। তো ক্যান্সেলেশন হয়ে নিচে থাকে সি, আলটিমেটলি কি 1/2
Q²/c। এই হচ্ছে এইভাবে ফর্মুলাগুলো আসে আর কি, ধারকের সঞ্চিত শক্তির ফর্মুলা। এই 3টা ফর্মুলা তোমাদের সিলেবাসে একটা দিয়ে করলেই হওয়ার কথা, বাট যদি পরীক্ষাতে একটু ঘুরাই ফিরাই দেয় এই জন্য আমি 3টাই দেখাই দিলাম, ঠিক আছে? বাট যখন আর একটু বড় হবা তখন এই 3টাই লাগবে। আচ্ছা, বুঝতে পারছো? আচ্ছা, সো মোটামুটি আমাদের ক্লাস শেষ, সময়ও শেষ, বাট আমি বলছিলাম যে আমরা একটু ক্লাসের বাইরের কথাবার্তা বলবো আজকে। সো তোমাদের জন্য একটু শোনো আমার কথা। সেটা হচ্ছে তোমাদের যেহেতু সামনেই টেস্ট এক্সাম, সো টেস্ট এক্সামে ভালো করার জন্য এখন আপাতত তোমাদেরকে একটা শর্টকাট বলি, সেটা হচ্ছে যে এখন নতুন কিছু পড়িও না। হ্যাঁ, এখন নতুন কিছু পড়িও না। যদি কিছু সিলেবাসের বাকি থাকেও ওগুলা হচ্ছে তুমি টেস্ট পরীক্ষার পরে পড়বা, কারণ টেস্ট পরীক্ষাটা যেহেতু এখন একটু সিরিয়াস হয়েছে, মানে টেস্ট পরীক্ষাটা ভালো না করলে এসএসসিতে বসাই যাচ্ছে না। সো এই জন্য টেস্ট পরীক্ষাটা একটু ভালো করে দিতে হবে, ঠিক আছে? এই জন্য টেস্ট পরীক্ষা একটু ভালো করে দিতে হবে। সো তোমার ব্যাপারটা হচ্ছে যে নতুন কিছু এখন পড়বা না, যা পড়ছো ভালো করে রিভিশন দাও। ভালো করে রিভিশন দিবা, যা পড়ছো যা পড়ছো ওগুলা খুবই ভালো করে রিভিশন দিবা। মানে কোনো কিছু হচ্ছে এমন আছে যেগুলো তুমি অনেক ভালো পারো, আবার এমন কিছু জিনিস আছে যেগুলো তুমি একটু পারো বাট খুব বেশি পারো না। তো তুমি যেটা করবা সেটা হচ্ছে, আচ্ছা একজন বলছে ভাই আপনার এসএসসি এক্সামের আগের রুটিনটা বলেন কিভাবে পড়ালেখা করছেন। দেখো, রুটিন এটা হচ্ছে প্রত্যেকের ডিফারেন্ট, মানুষ ডিফারেন্ট রকম ভ্যারি করে। তো আমার হয়তো যেরকম ছিল তোমার হয়তো এরকম নাই, বাট আমি তোমাদেরকে বলতেছি যে স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত। স্ট্র্যাটেজিটা হওয়া উচিত হচ্ছে যেই জিনিসগুলো তুমি এখন পারো, যেহেতু এক্সাম সামনে, ওই জিনিসগুলো সুন্দর করে পরীক্ষা দাও, মানে রিভিশন দাও। ওই জিনিসগুলো কি করবা, সুন্দর করে রিভিশন দিবা। এবং যেই জিনিসগুলো একদমই নতুন ওইগুলো আপাতত ধরতে যাও না, ওগুলো টেস্টের পরে দেখবা। ওগুলো কোথায় দেখবা, টেস্টের পরে। আপাতত এগুলো দেখার দরকার নাই। আর টেস্টের পরে মানে টেস্ট এক্সামের জন্য আমার কথা তো বললাম, আমি বলি আমি হচ্ছে টেস্টের আগে দিয়ে আমার বাংলা দ্বিতীয় পত্র আমি কিছুই পারতাম না। আমি এসএসসি পরীক্ষা দিয়েছি 2018 সালে, আমি এসএসসি পরীক্ষা দিয়েছি হচ্ছে 2018 সালে। সো তখন হচ্ছে আমাদের তোমাদের মতোই কারিকুলাম যা যা তোমাদের সেমই ছিল আমাদের, বাট আমাদের তো ফুল সিলেবাস ছিল আর কি। সো বাংলার দ্বিতীয় পত্র হচ্ছে সারা বছর আমি কিছু পড়ি নাই, মানে 9এও পড়ি নাই, 10এও পড়ি নাই। তো আমি টেস্ট পরীক্ষার আগে মোটামুটি হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এগুলো তো শেষ করে ফেলছিলাম। বাট বাংলা দ্বিতীয় পত্র যেটা ছিল এইটা হচ্ছে আমি তখন পরীক্ষার আগে সারাদিন বাংলা দ্বিতীয় পত্র পড়তাম, টানা মনে হয় 7-8 দিন শুধু বাংলা দ্বিতীয় পত্রই পড়ছি, ঠিক আছে? তারপরও দুঃখের বিষয় আমি টেস্টে সবগুলো সাবজেক্টে এ প্লাস পাইছিলাম, বাট বাংলা সেকেন্ড পেপারে আমি হচ্ছে এ গ্রেড পাইছিলাম, সম্ভবত 72-73 এরকম পাইছিলাম। মানে বাংলা দ্বিতীয় পত্র বাদে সবগুলোতে এ প্লাস পাইছিলাম টেস্টে আমার মার্কস ছিল টোটাল। টেস্টে তো ইউজুয়ালি খুব একটা মার্ক পাওয়া যায় না, বাট টেস্টে আমি সম্ভবত 1098 মার্কস পাইছিলাম, 1098, ঠিক আছে? মানে আমি এরকম না বলতে চাইতেছি যে আমি খুব নার্ড ছিলাম আমি যখন স্টুডেন্ট ছিলাম, বাট হ্যাঁ 9-10-এ যখন ছিলাম তখন অনেক পড়াশোনা করছি আসলে। সো ওই সময় আমি বাংলা দ্বিতীয় পত্র পড়তাম সারাদিন। এখন বুঝতে হবে যে কোন জিনিসটা আগে পড়তে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এখন কথা হচ্ছে নিজের স্ট্রং জোনগুলো খুঁজে বের করো, নিজের উইক জোনগুলো খুঁজে বের করো, ওই জিনিসগুলো একটু ভালো করে পড়বা, তারপরে হবে। আকিবুল বলছে আমার নাম, মানে আকিবুলের নামটা নিতে, নিলাম ভাইয়া তোমার নাম। আচ্ছা, এখন সবাই একটু বলো, 3টা ক্লাস করছি, 3টা ক্লাস 1098 মার্কস যদি আপনার ড্রিম হয় তাহলে আপনার ড্রিম খুবই ছোট। এসএসসিতে 1300-র মধ্যে যদি 1098 পাইতে চান, মানে 1150-এ হলে ঠিক আছে, মোটামুটি ভালো মার্কস। বাট 1300-তে আপনার মিনিমাম 1200 বা 1200-র কাছাকাছি মার্কস পাওয়া এখন মানে চাওয়া উচিত, এখন শেষ সময় আছে, ঠিক আছে? আমার মোট নাম্বার কত ছিল? 1300। আমাদের হচ্ছে ওই যে শারীরিক শিক্ষা 100 আর হচ্ছে ক্যারিয়ার শিক্ষা বলে একটা সাবজেক্ট ছিল 50, আর বাকি 1150, টোটাল 1300 মার্কস ছিল আর কি, ঠিক আছে? আমার আচ্ছা টেস্টে, হ্যাঁ টেস্টে ঠিক আছে, টেস্টে এটা ভালো মার্কস। আমার বাসা বরিশাল। সো 3টা ক্লাস করলাম, সবাই আমাকে একটু বলো তো যে ক্লাসগুলো কেমন লাগছে। আমাদের যে ফ্রি ক্লাসগুলো করলাম, ফিজিক্সের 3টা ক্লাস করছো, ক্লাস কেমন ছিল সবাই একটু কমেন্টে জানাও তো আমাকে। ক্লাসগুলো কি তোমাদের ভালো লাগছে? আর যে জিনিসগুলো বলছি, যে টাইপগুলো পড়তে বলছি, এগুলো কি পড়বা সবাই পরীক্ষার আগে? আচ্ছা ভাইয়া, আচ্ছা তোমার নাম জান্নাত, ঠিক আছে ভাইয়া।
সো ভালো করে পড়বা, 1300 প্লাস পাইতে পারবা না জারিফ, 1300-র মধ্যে যেহেতু পরীক্ষা 1300 প্লাস তো পাইতে পারবা না, এটা তো আসলে সম্ভব না। সো অসম্ভব চিন্তা ভাবনা করার দরকার নাই, যতটুকু সম্ভব 1200 প্লাস পাবা, আশা করি দোয়া করি 1200 প্লাস নাম্বার পাবা তোমরা সবাই, ভালো করে পড়াশোনা করবা আর কি, ঠিক আছে? ওকে, 1297 পাইতে চায় লুবনা, ঠিক আছে, যে যেটা চাও সবার মনের ইচ্ছা পূর্ণ হোক, কোনো অসুবিধা নাই। আর আজকের ক্লাসটার যে স্লাইড যেটা আছে সেটা আমি কমেন্টে দিয়ে দিব, একটু পর একটা ভিডিও পোস্ট করবো, ওই ভিডিওর কমেন্টে দিয়ে দিব, ঠিক আছে? তো সবাই ভালো থাকবা। এসএমপিতে যারা এখনো জয়েন করো নাই তারা এসএমপিতে জয়েন করে ফেলবা। আর কিভাবে জয়েন করবা, তোমরা হচ্ছে একটা গিফট পাবা যদি হচ্ছে এই প্রোমো কোডটা ইউজ করো। কেউ আবার জি দিও না, অনেকে জি দিয়ে বলতেছে যে ভাইয়া আপনার প্রোমো কোডটা ইনভ্যালিড। আমার নামে কোনো জি নাই, NKON, ঠিক আছে? এই প্রোমো কোডটা ইউজ করে এসএমপি কোর্সে এনরোল করে ফেলতে পারো। ফিজিক্সের সম্পূর্ণ দায়িত্ব আমাদের, আমি থাকবো, তোমাদের রিফাত ভাইয়া থাকবে, ফিজিক্স নিয়ে টেনশনের কিছু নাই। দেখা হচ্ছে ক্লাসে, সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম সবাইকে, টেস্ট পরীক্ষা ভালো করে দিবা।